কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফ রইয়া রে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে। শরতের শস্য নীল আকাশে সাদা মেঘেদের উড়োউড়ি, মাঠ ভরা সবুজ শস্যক্ষেত, নদীর তীরে কাশবনে প্রজাপতির উড়াউড়ি মুগ্ধ হয়ে দেখছে এক অষ্টাদশী কিশোরী। শরৎকালের এই দৃশ্য যেন কেউ খুব যত্ন করে সাদা ও নীল রঙের মিশেলে রং তুলি দিয়ে ফুটিয়ে তুলিয়েছে। তাই হয়তো কবিরা গ্রামীণ সৌন্দর্যের প্রেমে বারবার পড়েছে। গ্রামীণ জীবনকে তারা উপভোগ করতে চায়, হারিয়ে যেতে চায় গ্রামের মনোরম পরিবেশে। আচ্ছা সই, তোর কাছে মোহ আর মায়ার সংজ্ঞা কি রে, বলতে পারবি আমাকে? হঠাৎ পাশে মেয়েলি কথার আওয়াজে ধ্যান ভাঙ্গে তরির। তরিকে চুপ থাকতে দেখে মিলি বলল, কি রে সই, বল না। তরিকে চুপ থাকতে দেখে মিলি আবারও বলল, আচ্ছা বাদ দে, তুই আগে বল, প্রতিদিন এমন মুগ্ধ হয়ে তুই কি দেখিস বলতো? মিলির কথায় একটু চুপ থেকে তরি বলল, মোহ আর মায়া কিন্তু মুদ্রার এপিটোপিট, একই প্রাণের ভিন্ন দুই সত্তা। তরির কথা শুনে মিলি বলল, আমি তোর কথার কিছুই বুঝতে পারছি না, একটু ভালোভাবে বুঝিয়ে বল না সই। মোহ হলো ক্ষণিকের জন্য, আর মায়া হলো সারা জীবনের জন্য। মোহ হলো অল্প দিনের ভালো লাগা, যা সময়ের সাথে সাথে একদিন হারিয়ে যায়। আর মায়া হলো এমন এক বাঁধন, যদি কেউ কারো মায়া একবার জড়ায় তাহলে তা কখনো ফিরে আসা যায় না সেখান থেকে। এই জন্যেই হয়তো গুণী মানুষরা মায়া নিয়ে অনেক কথা বলে গিয়েছেন। আমরা মানুষ যদি এসব জানলেও বারবার সেই কারো না কারো মায়া পড়েই যাই। বলতে বলতে উদাসীন হয়ে যায় তরি। তরির কথা খুব মনোযোগ দিয়ে শুনছিল মিলি। আচ্ছা সই, তুই কি কারোর মায়ায় পড়েছিলি? মিলির কথায় কৌতূহল প্রকাশ পায়। তরি মুচকি হাসল। তরি কথা ঘুরাতে মিলিকে বলল, তুই আজ এত এসব শুনতে চাচ্ছিস কেন বলতো? তুই কার মায়া পড়লি বলতো দেখি একবার। তরির কথা শুনে লজ্জায় গাল দুটো ঈষৎ লাল হয়ে যায় মিলির। লজ্জায় আড়ষ্ট হয়ে তরিকে বলে, আমি মনে হয় কারোর মায়ায় পড়েছি সই। মিলির কথা শুনে তরির মুখে হাসি ফুটে ওঠে। তরি দুষ্টমি হাসি দিয়ে বলল, কে সেই রাজপুত্র সই, যার মায়ায় আমার সই ফেসেছে? তরির কথা শুনে মিলির মুখের হাসি বিস্তৃত হয়ে পড়ে। পরন্ত বিকেলে মনোরম পরিবেশে বক্ষ বৃক্ষের নিচে বসে গল্প মেতেছে দুই সই। বাবা মায়ের বড় মেয়ে তরি। বাবা ইমরান হোসেন একজন হাই স্কুলের মাস্টার, মা রেহেনা বেগম একজন গৃহিণী। আদর্শ কলেজে ইন্টার প্রথম বর্ষের ছাত্রী তরি। ছোট ভাই তুরাক ক্লাস 3-তে পড়ে। বকুলতলা গ্রামের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই কিশোরীর উজ্জ্বল শ্যাম রঙের মুখশ্রীতে স্বচ্ছ পুকুরের মতো গাঢ় কালো বর্ণের দুটি আঁখি, হাঁটু সমান কালো কেশ, সব মিলিয়ে দেখতে যেন জলে ভাসা এক প্রস্ফুটিত শাপলা। সবাই এক দেখায় মায়ায় পড়ে যাবে, কিন্তু তরি কারো মায়ায় পড়তে চায় না। মিলি হচ্ছে তরির প্রাণের সই, শফিক চেয়ারম্যানের একমাত্র মেয়ে। তরির সাথে একসাথেই পড়ে, দুজনের অনেক ভাব। ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা এই দুজনের বন্ধুত্ব এখনও অটুট আছে। তরি মিলিকে উদ্দেশ্য করে বলল, এই সই দেখ, তোর সাথে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো, চল না সই বাড়ি যাই, নইলে মা আজকে আমায় আস্ত রাখবে না। মিলি বলল, চল আমরা দৌড়ে যাই, তাহলে তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো, না হলে দ্রুত যেতেই পারবো না। বলি ক্যারে তরি, তোরে না কইয়েছিলাম এই সাজের বেলায় চুলগুলো খুলে রাখবি না, তেনারা এই সাজের বেলায় ঘোরাঘুরি করে আর সুন্দরী মাইয়া গো পছন্দ হইলে তাগর উপর ভর করে। একটা কথাও তো শুনবে চাস নে তুই? মই বুড়ি দেখা মোর কথার কোনো দাম নাই, সবই বুঝি, মোর আর দিন নাই দেখে তোরা কোনো কথা শুনবে চাস নে। এতক্ষণ দাদির কথা শুনে বিরক্ত মুখে দাঁড়িয়েছিল তরি। তরির দাদি আসমা বেগম আগের যুগের মানুষ, আগের নিয়ম কানুন এখনও মেনে চলেন তিনি। তরির বাবা অনেক বোঝানোর পরেও তিনি শুনতে নারাজ, এই জন্য সবাই আসমা বেগমকে আর ঘাটায় না। তরির খুব ইচ্ছা ওর দাদি এইসব নিয়মকানুন যেন না মানে, কিন্তু দাদি তো দাদি, ভাঙবে তবুও মস্কাবে না।
নিজের কথায় অনড়ই থাকবে। দাদি আমার চুল খোপা করা ছিল, দৌড়তে গিয়ে চুল খুলে গেছে। এখন আর কিছু বললো না তো, যাও অজু করে নামাজ পড়ো। বলেই তরি ঘরের ভিতর চলে যায়। তরির দাদি বিড়বিড় করে অজু করতে চলে যায়। তরি রুমে গিয়ে জোরে নিঃশ্বাস নেয়। উফ, অল্পের জন্য বেঁচে গেলাম, নাহলে দাদি তো আরো কথা শুনিয়ে দিত। যাই অজু করে আসি, নামাজের সময় চলে যাচ্ছে। তরি মাগরিবের নামাজ শেষ করে পড়তে বসার পর ওর মা আসে। কি ব্যাপার তরি, তুই আজকেও সন্ধ্যা করে বাড়ি আসলি? তোর কি কোনোদিন আক্কেল জ্ঞান হবে না? তরি ওর মায়ের কথা শুনে মুখ কাচুমাচু করে উত্তর দেয়। সইয়ের সাথে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেছে মা। মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে রেহেনা বেগম। আচ্ছা শোন, আর দেরি করিস না কেমন? জানিসই তো তোর দাদি এসব পছন্দ করে না, শুধু শুধু চিৎকার চেঁচামেচি করে। আচ্ছা মা, আর দেরি হবে না। ঠিক আছে, এখন পড়তে বস, তোর বাবা আসলে খাবার বাড়বো। বাবা কই গেছে মা? তোর বাবা বকুলতলার ঘাটে গেছে হেডমাস্টারের ছেলে নাফেরকে আনতে। তরি বলল। কেন, ওনার কেউ নেই নাকি যে বাবাকে আনতে যেতে হবে? এসব কী ধরনের কথা তরি? তরি মিনমিন করে উত্তর দেয়। আর বলবো না মা। মেয়ের অভিমানী মুখশ্রী দেখে মুচকি হাসেন রেহেনা বেগম। তিনি বলেন, আরে বাবা, হেডমাস্টার তোর বাবার সাথে গল্প করছিল মন্টুর চায়ের দোকানে, সেখানে তার ছেলের আসার কথা জানায়। তখন তোর বাবা বলছে সে নাফেরকে আনতে যাবে। আর সব থেকে বড় কথা, তোর বাবার প্রিয় ছাত্র ছিল নাফের। প্রিয় ছাত্র হলেই কি আনতে যেতে হবে মা? তরির কথায় বিরক্ত হয়ে রেহেনা বেগম বলেন, এত কথা না বলে যা এখন গিয়ে পড়তে বস, আমি রান্নাঘরে যাই, রান্না এখনও বাকি আছে আমার, কারেন্ট চলে যাবে আবার। রেহেনা বেগম প্রস্থান করতেই তরি মুখ গোমরা করে পড়তে বসে। মাঝি ভাই, ও মাঝি ভাই, যাবে নাকি বকুলতলার ঘাটে? হ সাহেব জামু, আয়েন সাবধানে নৌকায় ওঠেন। শরীফ ব্যাগগুলো নৌকায় তুলতে মাঝি ভাইকে সাহায্য করে। ঠিক আছে ভাইয়া। মাঝি ঘাট থেকে নৌকার দড়ি খুলে নৌকা বইতে শুরু করে। নৌকায় হারিকানের মৃদু আলো জ্বলছে। আকাশ ভরা অসংখ্য তারার মেলা। চারদিকে শুনশান নীরবতা। নদীর কলকল শব্দ সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। স্বয়ং চাঁদ মামাও তার আলো দিয়ে পৃথিবীর সর্বত্রে যেন দ্রুতি ছড়িয়ে দিয়েছে। নৌকায় পাটায় চাঁদের আলো ঠিকরে পড়েছে। অন্ধকার এই রজনীতে শস্য পানির নিচে যেন আরেক চাঁদ ডুবিয়ে আছে, অথচ আকাশের চাঁদটাই নদীর পানিতে ভাসমান হয়ে আছে। এই নদীর কত রূপ, এই নদীর বুকে কত শত কথা, কত ছলাকলা যে বসিয়ে রেখেছে তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। নদীর সাথে যেন নৌকার মাঝিদের এক নিবিড় সম্পর্ক। এই নদী তাদের সুখ দুঃখের সাথে। এসব কিছু এক মনে চিন্তা করছিল নাফের। মাঝির কথায় ধ্যান ভাঙ্গে। আপনি কি ভয় পাইছেন সাহেব? শরীফ আমতা আমতা করে বলল, আমি শরীফ আহসান, কোনো কিছুতে ভয় পাই না, আর রাতের বেলা নৌকায় আরোহণে তো একদমই নয়। বলেই অন্যদিকে মুখ করে বসে থাকে। রাতের বেলা নৌকায় আরোহণ এক এক মানুষ এক এক রকমের অভিজ্ঞতা অর্জন করে। যারা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের কাছে এটা সাধারণ ব্যাপার। আবার যারা জীবনে প্রথমবার রাতে নৌকায় আরোহণ করে তাদের কাছে যেন এটা অতীব ভীত সময়। এই মুহূর্তে শরীফ সেই ভীত সময় পার করছে। নাফের শরীফের কথায় মৃদু হাসে। নাফের জানে শরীফ রাতের বেলা নৌকায় উঠতে অনেক ভয় পায়। নাফের সেজন্য ওকে নিষেধ করেছিল সাথে যেন না আসে, কিন্তু শরীফ জোর করে সাথে চলে এসেছে ভেবেই নাফের দীর্ঘশ্বাস ফেলল। নীরবতা ভেঙে নাফের বলল, মাঝি ভাই, এই রোমাঞ্চকর পরিবেশে তোমার গান ছাড়া কিছু অনুভব করতে পারছি না। একটা গান ধরো তো দেখি, রাতের এই পরিবেশকে আবার মন ভরে অনুভব করি। নাফেরের কথায় মাঝি হেসে গান শুরু করে। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফ রইয়া রে, নোঙ্গুর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গুর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে
আমার মন রে নোংর পইরা রইছে হায় রে সারিন বাড়ি রে ঘা ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়ি বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রই ওরে সম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া। মাঝির গান গাওয়া শেষ হলে নাফির বলল, মাঝে ভাই, শ্রেষ্ঠ করতে বলছি তোমাদের সবার কণ্ঠে এমন জাদু দিয়েছে। তোমাদের গানগুলো শুনলে শরীর মন দুটি শিহরিত হয়। আহা, কি অসাধারণ তোমার কণ্ঠস্বর। মাঝি হেসে বলল, সাহেব সবাই উপরওয়ালার দয়া, পথের আর বেশি দূর নেই সাহেব, আমরা আইয়া পড়ছি কাছাকাছি। ওই যে বকুলতলা ঘাট দেখা যাইতেছে। মাঝি নৌকা ঘাটে ভিড়িয়ে বলল, সাহেব আইসা পড়ছি বকুলতলার ঘাটে। ঘাটের সিঁড়িগুলো কিন্তু পিছলা হয়ে আছে, এজন্য সাবধানে নাইম্মা যান। শরীফ অনেক সাবধানে নৌকা থেকে নামল। হাসি মুখে নাফেরকে বলল, ভাইয়া তাড়াতাড়ি নেমে আসো, আমরা বকুলতলা এসে গেছি। নাফের নৌকায় থাকা জিনিসপত্র মাঝিকে দিয়ে ঘাটের পাড়ে নামায়, তারপর নিজেও নৌকা থেকে নেমে পড়ে। মাঝে ভাই, এনো তোমার নৌকার ভাড়া। সাহেব মোর নৌকার ভাড়া তো 50 টাকা, আপনি তো আমাকে দুটা 100 টাকা দিলেন। নাফের মাঝির কথা শুনে মৃদু হেসে বলল, বাকিটা তোমার উপহার। রাতের বেলায় সুন্দর পরিবেশে তোমার গান ও উপভোগ করলাম, এর জন্য তোমাকে সামনে কিছু উপহার দিলাম। মাঝি কৃতজ্ঞতার হাসি হাসে। মাঝির চোখে মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। ভাই, বকুলতলার ঘাটে দেখি কারেন্টের আলো জ্বলে, ব্যাপার কি বলো তো দেখি? কবে কারেন্ট আসলো গ্রামে? তুই তো প্রায় 3-4 বছর ধরে গ্রামে এসেছিস না ভাই, তাই তুই জানিস না কিছুই। গ্রামে 2 বছর হলো কারেন্ট এসছে। অনেক রাস্তাঘাট কাছে থেকে পাকা হয়েছে, যোগাযোগের ব্যবস্থাও কিছুটা উন্নত হয়েছে। আগে যেমন 2-3টে গ্রাম মিলে 1-2জনের কাছে মোবাইল ফোন ছিল, এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রায় মোবাইল আছে। শরীফ শুনে বলল, বাহ, দারুণ খবর দিলে তো ভাইয়া। নাফের বলে, এত কথা না বলে চল এখন তাড়াতাড়ি, রাত হয়ে যাচ্ছে। দেখি কোথাও ভ্যান পাওয়া যায় কিনা, বেশি রাত হলে আবার গ্রামে শিয়াল বের হয়। শরীফ শিয়ালের কথা শুনে ভয় পেয়ে যায়। নাফের শরীফের চেহারা দেখে নিঃশব্দে হাসে। আরে নাফের বাবা যে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ইমরান হোসেন হেসে বললেন, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি এত রাতে ঘাটের পাড়ে কেন চাচা? কেউ কি আসবে? না বাবা, কেউ আসবে না, তোমার অপেক্ষা দিয়েছিলাম। তোমার বাবাকে বলেছি আমি তোমাদের নিতে আসবো। শুধু শুধু এত কষ্ট করতে গেলেন চাচা? ইমরান হোসেন বললেন, আর কোনো কথা নাই নাফের, চলো এবার যাওয়া যাক, রাত হয়ে যাচ্ছে, বেশি দেরি করে ঠিক হবে না। নাফের বলল, জি চাচা বলেন। চলো, সামনে করিমের ভ্যান রাখা আছে, ভ্যানে করেই বাড়ি ফিরবো, তাহলে আর বেশি সময় লাগবে না। নাফেরকে দেখে করিম বলল, ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুই কেমন আছিস করিম? আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভাইজান। গ্রামে রাত 8টা মানে গভীর রাত। শহরের মতো এত যানবাহনের আওয়াজও নেই, নেই কোনো ব্যস্ততা। সন্ধ্যা হলেই যে যার বাড়িতে অবস্থান করে। সূর্য ডোবার আগেই গ্রামের বেশিরভাগ পুরুষ তাদের কাজকর্ম শেষ করে বাড়ি ফিরে আসে। বাড়ির মহিলারা রান্নার তোড়জোড় শুরু করে। বাল্বের সোনালি আলোয় বইয়ের পাতায় চোখ রাখে ছেলে মেয়েরা। সবার বাড়ি থেকেই কম বেশি জোরে জোরে পড়ার আওয়াজ পাওয়া যায়। গ্রামে এসব নিত্যদিনের ব্যাপার। এই কাজগুলো ছাড়াও গ্রামে যুগ যুগ ধরে চলা বিদ্যমান কাজ, যা গ্রামের মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সেই অন্যতম কাজ হচ্ছে গৃহপালিত পশু পাখি লালন পালন। গৃহপালিত পশু পাখির মধ্যে গ্রামে বেশি জনপ্রিয় গরু, ছাগল, হাঁস, মুরগি ও কবুতর পালন করা। সূর্যাস্ত হওয়ার আগেই গরু ছাগলকে গোয়ালঘরে রাখা হয়। হাঁস মুরগির জন্য ছোট্ট করে বাঁশের তৈরি করা ঘরে রাখা হয়, যাকে খোয়ার ঘর বা চড়াই ঘর বলা হয়। এজন্য হয়তো গ্রামীণ জীবন শহুরে জীবন হতে অনেক আলাদা। অনেক বৈচিত্র্য শহর ও গ্রামের মধ্যে। চারদিকে শুনশান নীরবতায় আচ্ছাদিত চারিপাশ। ঝিঝি পোকার ডাক কানে এসে বাড়ি খাচ্ছে। জোনাকির আলো দেখা যাচ্ছে। পায়ে চালিত ভ্যানে 3জন মানব চুপচাপ বসে আছেন।
কোনো সারা শব্দ নেই তাদের মাঝে। এর মধ্যে শিয়ালের হাঁক শুনতে পাওয়া যায়। মনে হচ্ছে কাছে কোথাও যেন ওরা প্রতিযোগিতা করে ডাকা শুরু করেছে। শরীফ শিয়ালের ডাক শুনে নাফেরের দিকে চেপে বসল। ভয় পেও না বাবা, এখন ওরা এদিকে আসবে না। ভিটার মধ্যে থেকে ডাকতেছে। গভীর রাতে ওরা বের হবে শিকারের উদ্দেশ্য। হাঁস মুরগি শিকার করতে উৎপেতে থাকে বাঁশঝাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে। অনেকের খোয়ার ভেঙে ওরা শিকার করে। শরীফ জিজ্ঞেস করল, দিনের বেলা এরা বের হয় না চাচা? দিনের বেলা বের হয় না বললেই চলে। দিনের বেলা তো অনেক কম দেখা যায়। এছাড়া কুকুর দেখলে ওরা সেখানে যেতে পারে না। কুকুর ওদের তাড়া করে, সেজন্য ভিটার ভিতর জঙ্গলের মধ্যে গর্তে লুকিয়ে থাকে। সুযোগ পেলে হাঁস মুরগি শিকার করে। করিম, এই মুহূর্তে কেন যাচ্ছিস? ভাইজান, মাস্টার চাচা আগেই কইছিল তাগের এই বাড়ি নিয়ে যাইতে। নাফের মনে মনে খুশি হলেও মুখ ভঙ্গি স্বাভাবিক রাখল। নাফের, তুমি অনেক বছর হলো আমাদের বাড়িতে যাও না। আজ রাতের খাবার খেয়ে তারপর তোমার বাড়ি যাবে। আমি নিজে তোমায় রেখে আসবো। সে কি চাচা, শুধু শুধু আপনার চাচি কষ্ট করছেন? আরে বেটা, কি যে বলো না তুমি। তোমার চাচি তো তোমাদের জন্য রান্না শেষ করে অপেক্ষায় বসে আছে। ক্রিং ক্রিং ক্রিং, রেহেনা বেগম বললেন। তোরি দেখ তো, তোর বাপে মনে হয় আইসে। হারিকেনটা নিয়ে বাইরে যা, মরার কারেন্ট যাওনের আর সময় পায় না। হারিকেনের সোনালি আলোয় আলোকিত জায়গা চোখ রেখে আস্তে আস্তে হেঁটে বাহিরে বের হয় তরি। বাবা এসেছো তুমি? এত দেরি করলে কেন? এই তোমার আসছি আমি। নাফেরকে আনতে গিয়েছিলাম ঘাটে, এই জন্য একটু দেরি হয়ে গেছে। নাফের বাবা, শরীফ বাবা নেমে এসো, কারেন্ট চলে গেছে। করিম, তুইও চল, আজ একসাথে খাবো সবাই। না চাচা, আজ না, অন্য আরেকদিন খামু। মা বাড়িতে না খাইয়া বসে আছে মোর জন্য। বাড়িতে যাইয়া মা আর আমি একসাথে ভাত খামু। আপনি মন খারাপ কইরেন না চাচা। হারিকেনের হলুদ আলোয় এক উজ্জ্বল কমল মুখশ্রী দেখা যাচ্ছে, যার কালো আখিতে গাঢ় করে কাজল দেয়া। লম্বা চুলের বেনি হারিকেনের আলোতে জলজল করছে কিছুটা। এই সব কিছু মোহনীয় দৃষ্টিতে দেখছে প্রাপ্তবয়স্ক এক যুবক। কি দেখো ভাইয়া এমন মুগ্ধ হয়ে? বলেই মুখ টিপে হাসছে শরীফ। শরীফের কথায় হকচকিয়ে যায় নাফের। কি উল্টাপাল্টা কথা বলিস শরীফ, চুপচাপ থাক। নাফেরের কথায় ঠোঁট উল্টায় শরীফ। তরিমা, এই হচ্ছে তোমার রফিক বড় আব্বার ছেলে নাফের ইরশাদ। আর এই হচ্ছে রফিক ভাইয়ের ছোট বোন মরিয়মের ছেলে শরীফ, ঢাকা থেকে এসেছে। বাবার সাথে তার ছাত্র এসেছে শোনামাত্র তরি শুকনো ঢোক গেলে। বাবা ব্যতীত কোনো পুরুষ মানুষের সামনে মাথায় ওড়না ব্যতীত আছে ভেবেই লজ্জা পায় তরি। তাড়াহুড়ো করে ওড়না মাথায় দেয়, নিজেকে সামলে নিয়ে ওদের আস্তে করে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। নাফের ও শরীফ সালামের উত্তর দেয়। তোমরা আসো বাবা, আমি ভেতরে গেলাম। ইমরান হোসেনের হাতে হারিকেন দিয়ে তরি বাড়ির ভেতরে চলে যায়। নাফেররাও বাড়ির ভেতর প্রবেশ করে। কেমন আছেন দাদি? কেডা কথা কইল রে? দাদি, আমি রফিক মাস্টারের ছেলে নাফির ইশরাত। ও নাফের, বালা আছিস ভাই? মেলা দিন ধরে এই বুড়িরে দেখতে আসিস না। আমি এতদিন ঢাকা ছিলাম, এজন্য এখন আপনাকে দেখতে আসলাম। আসমা বেগম পান খাওয়া দাঁত বের করে হাসলেন। দোয়া করিস ভাই ভালো থাক। টুলের ওপর রাখা হারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। ঘরের অন্ধকার অনেক কম দেখা যাচ্ছে এই আলোতে। রেহেনা বেগম এসে নাফেরদের সাথে কুশল বিনিময় করে বললেন, যাও বাবা, তোমরা হাত মুখ ধুয়ে আসো। তোরি, তুরাককে বলতো এদিকে আসতে, আর ওকে বল হারিকেন সাথে নিয়ে নাফেরদের বাথরুমটা দেখিয়ে দিতে। পাশের ঘর থেকে তরি বলল, আচ্ছা মা। গ্রামে প্রায় সবারই টিনের বেড়া দেয়া বাথরুম, যাকে গ্রামের ভাষায় কলের পার বলে। বকুলতলা গ্রামে হাতে গোনা কয়েকজনের বাথরুম ইট সিমেন্ট দিয়ে পাকা করা, অনেক আবার নদীতে গোসল করে। তরিদের আঙ্গিনায় টিনের বেড়া দেয়া কলের পার আছে। তরি বড় হওয়ার পর ইমরান হোসেন তরির ঘরের সাথে পাকা করে বাথরুম তৈরি করেন, যেন তরির কোনো অসুবিধা না হয়। তরির ছোট্ট ভাই তুরাক বলল, ভাইয়া আসো আমার সাথে। কি পিচ্ছি, কি খবর তোমার? শোনো নাফির ভাইয়া, আমাকে পিচ্ছি ডাকবে না। আমি বড় হয়ে গেছি না, বড় ক্লাসে পড়ি। নাফের অবাক হওয়ার ভান করে বললেও, কোন ক্লাসে পড়েন আপনি? নাফেরের আপনি সম্বোধন শুনে তুরাক লজ্জা পায়। আমি ক্লাস 3-তে পড়ি, বুঝেছো? পাশ থেকে শরীফ বলল,
তুমি তো দেখি আমার থেকেও বড় ক্লাসে পড়ো। তুরাগ শরীফের কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। বাথরুম থেকে হাত মুখ ধুয়ে রুমে আসে নাফের ও শরীফ। তরির মা বলল, আসো বাবা, বসো, তোমাদের খাবার দিয়ে দিয়েছি। চাচি, সবাইকে ডাকেন, একসাথে খাবো। হ্যাঁ বাবা, সবাইকেই একসাথে খাবার দিব। হারিকেনের তেল ফুরিয়ে যাচ্ছে, কারেন্ট কখন যে আসে তাও বলা মুশকিল। তুরাগ, যা তো, তরিকে আর তোর বাবাকে ডেকে আন। নাফের বলল, দাদি খাবে না চাচি? আম্মা তো সবার আগে খেয়ে ঘুমাতে চলে যায়। ইমরান হোসেন এসে বললেন, রেহানা, এখনো খাবার দাওনি কেন? রাত হয়ে যাচ্ছে তো। রেহেনা বেগম বললেন, সবাই একসাথে খাবে বলে এজন্য খাবার পাতে নেয়নি কেউ। আচ্ছা, খেতে দাও এখন। এদিকে নাফের মনে মনে তরিকে দেখার জন্য ছটফট করছে। উফ, আসছে না কেন এখনো? এত কেন লজ্জাবতী এই মেয়ে? তুরাগ তরির হাত ধরে খাবার টেবিলে বসে। মা, আপুকে চিংড়ি মাছ বেশি করে দিবে কিন্তু। রেহেনা বেগম মুচকে হেসে বললেন, শুনি, কেন বেশি দিব বোনকে? বাহ রে, আপুর বিয়ে হলে যদি আপুর শ্বশুর বাড়িতে কেউ আপুকে চিংড়ি খেতে না দেয়? তুমি তো জানো চিংড়ি মাছ আপুর অনেক পছন্দের। নিজের জন্য ভাইয়ের এমন ভাবনা দেখে তরির চোখে আবেগে পানি চলে আসে। তুরাগের কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এইটুকু একটা ছেলের এত গভীর চিন্তা দেখে নাফের হঠাৎ বলে ওঠে, তোমার বুবুর শ্বশুরবাড়ির সবাই অনেক ভালো হবে, দেখো। নাফেরের কথা শুনে তরি অনেক লজ্জা পায়। চাচি, আপনার হাতে জাদু আছে, সব খাবার দারুণ হয়েছে। স্পেশালি কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্নার স্বাদটা আমার মুখে লেগে আছে। তরি এটা রান্না করছে, আমি অন্য সব করেছি বাবা। নাফের মনে মনে প্রসন্ন হেসে বলল, বাবা, আমার লজ্জাবতী রান্নার হাতটা তো দারুণ। শরীফ বলল, ভাইয়া চলো এবার বিদায় নেই, রাত বেশি হয়ে যাচ্ছে। নাফের বলল, চল। চাচা, চাচি, এবার তাহলে আসি, কালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। তরির কাছে গিয়ে নাফের বলল, তোমার রান্নার হাত দারুণ তরি, আমার অনেক পছন্দ হয়েছে তোমার রান্না। থ্যাংক ইউ তরি ফর ট্রিটিং মি টু সাচ এ ডেলিশিয়াস ফুড। তরি লজ্জা পায় নাফেরের কথা শুনে, মিনমিন করে বলল, ধন্যবাদ ভাইয়া। চল শরীফ, যাও যাক এবার। হ্যাঁ চলো, মামা মামি বসে আছে আমাদের জন্য। ইমরান হোসেন বললেন, চলো আমি যাই তোমাদের সাথে। না চাচা, অনেক রাত হয়ে গেছে, আমরা একা যেতে পারবো, আপনি রেস্ট করুন। অন্ধকারে হাঁটছে দুই যুবক। দুইজন চুপচাপ। নীরবতা ভেঙে শরীফ জিজ্ঞেস করল, ভাইয়া তুমি মনে হয় প্রেমে পড়েছ, তাই না? রাতের নীরবতায় শরীফের কথাটি নাফের কানে বাড়ি খায়। কথা ঘুরাতে নাফের তৎক্ষণাৎ বলল, এত কথা না বলে তাড়াতাড়ি পা চালা, পেছনে কুকুর আসছে। উফ, অল্পের জন্য বেঁচে গেছি। হাঁপাতে হাঁপাতে শরীফ বলল। নাফরের মা সাবিনা বললেন, কিরে, তোরা এভাবে দৌড়ে আসলি কেন? আর বলো না মামি, কুকুরে তারা খেয়েছি, শালার কুকুর ভাবছে আমরা মনে হয় চোর। নাফের ধমকে বলল, কি বলিস এসব? শরীফ দাঁত বের করে হেসে বলল, সরি, ভুলে মুখ থেকে বের হয়ে গেছে। বাড়ির সবাই কোথায় বড় মামি? তোদের আসতে দেরি হচ্ছে দেখে সবাইকে ঘরে পাঠালাম কিছুক্ষণ আগে। তোরা তো ইমরানের বাড়ি থেকে খেয়ে আসছিস, তাই না? হ্যাঁ মা, চাচি তো অনেক পদ রান্না করেছিল, তরিও রান্না করেছিল। মেয়েটার রান্নার হাত দারুণ। হ্যাঁ রে, মেয়েটা অনেক ভালো, অনেক গুণ মেয়েটার। আচ্ছা শোন, এখন আর কোনো কথা না বলে তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর। যা কথা আছে সব কাল শুনবো। নাফের বলল, ঠিক আছে, আমরা ঘরে গেলাম, তুমি ঘুমোতে চলে যাও আম্মা, বেশি রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। ফজরের আজানের শব্দে ঘুম ভেঙে যায় নাফেরের। ঘুম থেকে উঠে অজু করে নামাজের উদ্দেশ্যে রুম থেকে বের হয় নাফের। রুম থেকে বের হতেই রফিক সরকারের সাথে দেখা হয়। বহুদিন পর ছেলেকে দেখে তিনি অনেক খুশি হন। রফিক সরকার নাফেরের সাথে কুশল বিনিময় করেন। নাফের তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা চলো একসাথে মসজিদে যাই। রফিক সরকার ছেলের প্রস্তাবে খুশি হয়ে যায়। তিনি মাথা নেড়ে সায় দেয়। বাবা ছেলের মিলন বন্ধনীতে যোগ হয় নাফেরের ছোট চাচা শফিক সরকার। নাফেরকে দেখে তিনি বুক আগলে নেন। নাফেরকে জিজ্ঞেস করেন, কতদিন পর আসলি বাবজান? সবাই তোর অপেক্ষায় ছিলাম, কিন্তু ভাবি সবাইকে ঘুমিয়ে পড়তে বললেন।
কখন আসছিস? কাল রাতে বাপজান। রাত 10:30টায় বাড়ি এসছে চাচা। এসে দেখি সব রুমের দরজা বন্ধ। আম্মা বলল তোমাদের কিছুক্ষণ আগেই ঘরে পাঠিয়েছে, এজন্য আর কাউকে ডাকেনি। চাচা ভাতিজার কথার মধ্যে রফিক সরকার বলে ওঠেন, বাকি গল্প সকালে করো দুজন। এখন চলো মসজিদে যাই, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে। রফিক সরকারের কথায় নাফের বলে, জি আব্বা চলেন যাই। নামাজ শেষ করে রফিক ও শফিক সরকার বাড়ি চলে গেলে নাফের ভোরের স্নিগ্ধ বাতাসে একা হাঁটতে যাওয়ার কথা বলে রাস্তার দিকে চলে যায়। রাস্তায় দাঁড়িয়ে থেকে ভোরে সূর্য ওঠার দৃশ্য উপভোগ করতে থাকে। শরতের নীল আকাশের মাঝে লাল বৃত্ত আস্তে আস্তে উজ্জ্বল বর্ণ ধারণ করছে। যত সূর্য উজ্জ্বল বর্ণ ধারণ করছে তত পৃথিবীর অন্ধকার কমে যাচ্ছে। চোখের পলকে নিমিষেই সূর্য তার দ্যুতি দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে দেওয়ার সৌন্দর্য নাফেরকে মুগ্ধ হয়ে দেখছে। সৃষ্টির এমন অপরূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে নাফের মনে মনে সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করল। শরতের উজ্জ্বল পবিত্র শিশির সত্যি অতুলনীয়। শরতের স্নিগ্ধ ভোরে গাছে গাছে পাখির কিচিরমিচির আওয়াজে মুখরিত চারিপাশ। গেল বর্ষায় খালবিলে জমা থাকা পানিতে রোদের ঝিকিমিকি, ঘাসের ওপর শিশিরের বিন্দু বিন্দু কণা, মাঠভরা সবুজ শস্যক্ষেত, মৃদু বাতাসের তালে দোলা দিয়ে যাওয়া বাতাসের শিউলির সৌরভ ছড়িয়ে দিচ্ছে চারুপাশ। মসজিদ থেকে ভেসে আসছে সুমধুর গজলের সুর। রাস্তা দিয়ে ছোট ছোট ছেলে মেয়ে আরবি পড়ার জন্য দল বেঁধে মক্তবে যাচ্ছে। এসব কিছু মুগ্ধ হয়ে উপভোগ করছে নাফের। আহা কি স্বর্গীয় সুখ, কি দারুণ দেখতে মনোরম পরিবেশ। চোখ দূরে যেন জড়িয়ে যায়। শরতের এমন মনোমুগ্ধকর পরিবেশ যেন একমাত্র গ্রামেই সম্ভব। এক এক ঋতুতে এক এক সাজে সজ্জিত হয় গ্রামগুলো। প্রকৃতির মাঝে আবদ্ধ গ্রামের এই সৌন্দর্যের মাঝে এক আত্মিক সুখ আছে, যে সুখ ভাষায় বলেও লিখে প্রকাশ করা সম্ভব নয়, যে সুখ শুধু উপভোগ করা যায়। মনে মনে এসব চিন্তা করছিল নাফের। বাঁশের তৈরি টঙ্গের ওপর বসে স্নিগ্ধ ভোরের সৌন্দর্য উপভোগ করছে নাফের। মুগ্ধ হয়ে চারুপাশ পর্যবেক্ষণ করছে। হঠাৎ অনেক হাসির শব্দ কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই নাফেরের ধ্যান ভাঙে। রাস্তার দিকে তাকিয়ে দেখে ছোট ছোট ছেলে মেয়ে হাঁটছে। সবার হাতে একটা করে আরবি বই। তাদের পিছনে পিছনে দুটো বড় মেয়ে গল্প করতে করতে আসছে। মিলি বলল, সুই জানিস আমার বড় ভাইয়া এসেছে। তরি বলল, ওহ ভালো তো। মিলি লজ্জা পাওয়ার ভঙ্গিতে বলল, সুই শুধু বড় ভাইয়া আসেনি, সাথে শফিক ভাইও এসেছেন। মিলির লজ্জা পাওয়া দেখে বোকা বনে যায় তরি। কি এমন হলো যে তুই এত লজ্জা পাচ্ছিস? তরির হঠাৎ মিলির গতকাল বিকেলের কথা মনে পড়ে। ও সই, এটাই কি সেই রাজপুত্র যার মায়াতে আমার সখী পড়েছে? তরির বলার ভঙ্গিমা দেখে মিলি লজ্জা পেয়ে যায়। এদিকে তরি মিমির লজ্জা পাওয়া দেখে খিলখিল করে হেসে ওঠে। তরি বুবু, তুমি একলা একলা এমনি হাসতেছো কেন? মোদেরও এনা কও, মোরাও এনা হাসি। রূপার কথায় তরির হাসি থেমে যায়। ধমকে বলল, রূপা তোকে না কতবার বলেছি শুদ্ধ ভাষায় কথা বলতে? রূপা বলল, এইভাবে কথা কইলে ভালো লাগে তরিবু। তরি বলল, আর একবার এইভাবে কথা বললে তোর সাথে আর কথাই বলবো না আমি। তরির কথায় রূপা খিলখিল করে হেসে ওঠে। সে জানে তরি ওর সাথে রাগ করে এই কথা বলছে। তরির বাড়ির পাশে রূপাদের বাড়ি। রূপার বাবা একজন কৃষক। একা আয়ে 5 জন সদস্যর এক সংসার অনেক দরিদ্রতায় কাটে। রূপা এবার ক্লাস 3-তে উঠেছে। অভাবের সংসারে তরির পরিবারের সাহায্যে রূপার পড়ালেখা হচ্ছে। তরি বিকেলবেলা রূপাসহ আরও অনেক ছোট ছোট ছেলে মেয়েকে বিনা পারিশ্রমিকে প্রাইভেট পড়ায়, যাতে সবার মধ্যে শিক্ষার আলো উজ্জীবিত হয়। তরির এমন কাজে ওর পরিবারের সবাই মনে মনে অনেক গর্ববোধ করে। রূপার বাবা নিরক্ষর হলেও মেয়েকে নিয়ে তার অনেক আশা। তরির শুদ্ধ ভাষায় কথা বলা অনেক পছন্দ করেন তিনি। রূপা যেন তরির মতো শুদ্ধ করে কথা বলে, এ কথা তরিকে অনেকবার বলেছেন। কিন্তু রূপা বেশিরভাগ সময়ই এমন গ্রাম্য ভাষায় কথা বলে, যার জন্য তরির কাছে অনেক বকাও খায়। আচ্ছা তরিবু, মিলি বুবু, তোমরা কি আজ বিকালে খেলবা? তরি বলল, খেলবো যদি সবাই ঠিক মতো পড়া দিতে পারিস, নইলে বিকেলে খেলবো না। রূপা বলল,
আচ্ছা তরিবু, আমরা সবাই মিলে তোমাকে পড়া ঠিকঠাকভাবেই দিব। তরি বলল, এই সই, আমরা দুজন গল্প করতে করতে পেছনেই পড়ে গেলাম। রূপারা তো আমাদের দেখে চলে গেল। মিলি বলল, আরে এত দুঃখ প্রকাশ করতেছস কেন? আমরা দুজন একসাথেই যাব। মিলির কথায় তরি মাথা নেড়ে সম্মতি দেয়। কথা বলতে বলতে মিলির চোখ যায় রাস্তার সামনে টঙ্গের দোকানের দিকে। মিলি কুনুই দিয়ে ঘুতা দিয়ে তরিকে জিজ্ঞেস করল, সই, দেখ তো টঙ্গের উপর বসা ছেলেটা কি বড় ভাইয়ের মতো লাগছে না? মিলির কথায় তরি বলল, তোর বড় ভাইয়াই তো মনে হয় বসে আছেন, তার মতোই তো লাগছে। মিলি বলল, দাঁড়া তো একটুখানি, বড় ভাইয়াকে ডাক দিই। মিলির কথার প্রতিউত্তরে তরি বলে, আরে তোর রাস্তার মধ্যে ডাকতে হবে না, তুই বাড়ি গিয়ে কথা বলিস। মিলি তরির কথা শুনে বিরক্ত হয় খানিকটা, আস্তে করে ধমক দিয়ে বলে, তোকে বলেছি দাঁড়ায় থাকতে, তুই চুপচাপ দাঁড়ায় থাক, এত কথা বলিস কেন? মিলির কথা শুনে তরি মুখ ভেঙচি কাটে। তরির ভেঙচি কাটা দেখে মিলিও ভেঙচি কাটে। তরিকে নিয়ে টঙ্গের সামনের দিকে যেতে যেতে মিলি ডাকতে লাগলো, বড় ভাইয়া, ও বড় ভাইয়া। দুই বান্ধবীর এমন কার্যকলাপ টঙ্গের ওপর বসে থেকে দেখছিল নাফের। বোনের ডাকে ঠোঁটের কোণে এক চুলতে হাসি ফুটে ওঠে। নাফের টং থেকে উঠে রাস্তার সামনে চলে আসে। মিলি বলল, ভাইয়া কেমন আছো? শুভ সকাল। নাফের বলল, গুড মর্নিং। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস মিলি? কোথায় আরবি পড়তে গিয়েছিলে? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, হুজুরের বাড়িতে আরবি পড়তে গিয়েছিলাম। তুমি কি এখন বাড়ি যাবে বড় ভাইয়া? নাফের বলল, হ্যাঁ এখন বাড়ি যাব, ফজরের নামাজ পড়ে আর বাড়িতে যাওয়া হয়নি। দাদি হয়তো অপেক্ষা করছেন আমার জন্য। দুই ভাই বোনের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল তরি। গতকাল নাফেরের দিকে ভালোভাবে না তাকালেও আজ নাফেরকে এক পলক দেখেই চোখ নামিয়ে নিয়েছে তরি। কালো রঙের টি শার্ট, সাদা ট্রাউজার আর মাথায় সাদা টুপি, সব মিলিয়ে নাফেরকে দেখতে দারুণ লাগছে। মনে মনে তরি বলল, মাশাআল্লাহ। নিজের মনে এসব উল্টাপাল্টা ভাবনার জন্য নিজেকে মনে মনে ধিক্কার জানায় তরি। নাফেরের কথায় তরির কপালে খানিক ভাঁজ পড়ে। কেমন আছে তরি? তোমার বাড়ির সবাই কেমন আছে? তরি মনে মনে বলল, এ আবার কেমন কথা? গত রাতেই তো আমাদের বাড়িতে গিয়েছিলেন উনি, আজ আবার জিজ্ঞেস করছে। তরি মুখ স্বাভাবিক রেখে বলল, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ভাইয়া। তরির কথায় নাপের মুচকি হাসে। মিলিকে বলল, মিলি চলো বাড়ি যাই, এবার সবাই অপেক্ষা করছে হয়তো। মিলি বলল, হ্যাঁ বড় ভাইয়া চলো যাওয়া যাক। এই তরি, তুই কিন্তু এখন আমাদের সাথে বাড়ি যাবি, দাদি তোকে যেতে বলেছে। তরি বলল, আজ যাব না রে, অন্য সময় দাদির সাথে দেখা করতে যাব। তোর কোনো কথাই শুনবো না আমি, তুই আমাদের সাথে এখন সরকার বাড়ি যাচ্ছিস, চুপচাপ চল এখন। বলেই হাত ধরে তরিকে টেনে নিয়ে যায় মিলি। পিছনে তাকিয়ে নাফেরকে বলল, ভাইয়া আমি তরিকে নিয়ে সামনে এগোচ্ছি, তুমি চলে এসো, না হলে তো মহারানী আবার ফাঁকি দিয়ে বাড়ি চলে যাবে। নাফের মাথা নেড়ে সম্মতি জানায়। বোনের এমন কাজে মৃদু হাসে নাফের। মিলি না চাইতেও তার মনের বাসনা পূরণ করে দিল। সরকার বাড়ির পরিবেশ আজ অন্যান্য দিনের থেকে অন্যরকম। নানা প্রকারের খাবারের তোড়জোড় চলছে আজ এই বাড়িতে। বাড়ি জুড়ে খাবারের গন্ধ মৌ করছে। নিজের রুমে চেয়ারের ওপর বসে আছেন ময়না বিবি। টেবিলের ওপর রাখা রেডিওতে সকালের খবর শুনছেন তিনি। 70 দশকে কেনা এই রেডিও মুক্তিযুদ্ধের স্মৃতির একাংশ হিসেবে এখনও রয়ে গেছে। বলা বাহুল্য যে 71-এর যুদ্ধের সব খবরাখবর নেওয়ার জন্য আশরাফ সরকার এটি ক্রয় করেন। এই রেডিওতে এলাকাবাসী যুদ্ধের খবর শুনতে আসত। যুদ্ধে অংশগ্রহণকারীরা এই রেডিওর মাধ্যমে যুদ্ধের বার্তা পেতেন। আশরাফ সরকার বেঁচে থাকতে প্রতিদিন ময়না বিবির সাথে বারান্দায় চেয়ারে বসে খবর শুনতেন। তিনি মারা যাওয়ার পর ময়না বিবি রুমে একা বসে খবর শোনেন। কখনো ছেলের বউ বসে তার সাথে বসে, কখনো নাতনির সাথে বিভিন্ন মজার গল্পে মেতে ওঠেন তিনি। 75 বছর বয়সী এই বৃদ্ধা এখনও কোনো সাহায্য ছাড়া ভালোভাবে হাঁটাচলা করতে পারেন। এদিকে রান্নাঘরে দুই জা মিলে রান্না করছেন। সরকার বাড়ির অন্যতম স্নেহপূর্ণ দৃশ্য দেখতে পাওয়া যায় এই দুইজনের মধ্যে। দুই বোনের মতো তাদের ভালোবাসার সম্পর্ক। ময়না বিবির পর এই দুই জা মিলে সরকার বাড়িকে যত্নের সাথে আগলিয়ে রেখেছে। দুই জায়ের এমন বোনপ্রীতি সম্পর্ক গ্রামের
সবার চোখে লাগার মতো। বড় ছেলে, ছোট ছেলে ও মেয়ের ঘরে মোট 6টি নাতি নাতনি তার। রফিক সরকারের মেয়ে নীলার বিয়ে হয়েছে তার ঢাকার এক বন্ধুর ছেলের সাথে। শফিক সরকারের বড় ছেলে সিয়ামের বিয়ে ঠিক হয়ে আছে ওর মামাতো বোন রেবার সাথে। মেয়ে মরিয়ম জাহান ঢাকায় থাকেন পরিবার সহ। রেখা বেগম বললেন, ভাবি নায়েবরা কই গেছে বলেন তো, এখনো আসতেছে না কেন ছেলেটা? সাবিনা বেগম বললেন, কি জানি বলতো, ফজরের নামাজ পড়তে 3 জন একসাথে মসজিদে গেছে। ওনারা বাড়ি আসলেও নাফের তো এখনো আসেনি। রেখা বেগম বললেন, নায়েব মনে হয় হাঁটতে গেছে ভাবি। সকালে মনোরম পরিবেশে হাঁটতে যাওয়া তো নায়েবের অনেক পুরাতন অভ্যাস। দেখো গিয়া নায়েব এখন রাস্তায় হাঁটতেছে। ঠিক বলেছিস রেখা, এটাই হবে হয়তো। রেখা বললেন, আরেকজন কোথায় ভাবি? এখনো তার ঘুম ভাঙে নাই? ও শরীফের কথা বলছিস? শরীফ মনে হয় এখনো ওঠেনি রে। ছেলেটা বড্ড ঘুম পাগল। বলেই দুজা হেসে ওঠে। ঘুম থেকে উঠে রুমের বাহিরে এসে দুই মামিকে হাসতে দেখে পিছন থেকে শরীফ বলল, কি ব্যাপার বড় মামি, ছোট মামি, তোমরা কি কথা নিয়ে এত হাসাহাসি করছো বলো তো? রেখা বেগম বললেন, তোর ঘুম নিয়ে কথা বলছিলাম, আর কিছু না। তোর বাবা মা রিমি সিমি কেমন আছে রে? শরীফ বলল, সবাই ভালো আছে ছোট মামি। মামারা কোথায় গেছেন? এখনো দেখলাম না তো। রেখা বেগম বলে, তোর মামারা ঘরের মধ্যে দলিল নিয়ে আলোচনা করছে। ও আচ্ছা, নাফের ভাইয়া কোথায় বড় মামি? নাফের তো নামাজ পড়তে মসজিদে গেছে, এখনো আসেনি। ঠিক আছে, আমি তাহলে নানির সাথে দেখা করে আসি মামি। শরীফ রান্নাঘর থেকে বের হয়ে ময়না বিবির ঘরে প্রবেশ করে। পিছন থেকে ময়না বিবিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো নানি? ময়না বিবি পিছনে তাকিয়ে শরীফকে দেখে অনেক খুশি হয়ে যায়। আল্লাহর রহমতে ভালো আছি। তুই কেমন আছিস নানা ভাই? এত বছর পরে এই বুড়ির কথা তোর মনে পড়লো? আমিও ভালো আছি। তোমাকে সবসময় মনে পড়ে নানি। পড়াশোনার ব্যস্ততায় আর এদিকে আসা হয়নি, এই জন্য এবার তোমাদের এখানে আসলাম একদম লম্বা সময় নিয়ে। ময়না বিবি শরীফের মাথায় হাত বুলিয়ে বলেন, তোর বাবা মা রিমি সিমি কেমন আছে রে? ওরা সবাই ভালো আছে। রিমি সিমির স্কুল বন্ধ দিলেই সবাই গ্রামে আসবে নানি। ময়না বিবি বললেন, আমার নাফের দাদু ভাই কই রে? এখন এই বুড়িকে দেখতে এলো না যে? কতদিন ধরে আমি ওরে দেখি না। নাফের ভাই নামাজ পড়ে এখনো বাড়ি আসেনি নানি, আসলে তোমার সাথে দেখা করবে আগে। কিশোরীর হাসির ঝংকারে মুখরিত সরকার বাড়ি। বসার ঘর থেকে সেই হাসির ঝংকার ভেসে আসছে। ময়না বিবি সেই হাসির শব্দ শুনে শরীফকে বললেন, মিলি মনে হয় আইছে। বসার ঘরে মিলির হাসির শব্দ শোনা যাচ্ছে। শরীফ অবাক হয়ে বলল, মিলি এত সকালে কোথায় থেকে আসলো নানি? ওই তো কোরআন শরীফ পড়তে সকালে মক্তবে যায়, সেখান থেকে এখন আসলো। চল নানা ভাই বসার ঘরে যায়। ময়না বিবি শুদ্ধ ভাষা ও আঞ্চলিক ভাষার মিশ্রণে কথা বলেন। এটা শুনতে কারো মন্দ লাগে না। ময়না বিবির সাথে ঘর থেকে বের হয়ে বসার ঘরে শরীফের চোখ যায় কালো হিজাব পরা এক চঞ্চল অষ্টাদশীর ওপর, যার হাসির ঝংকার সরকার বাড়িকে মাতিয়ে রেখেছে। শরীফ মনে মনে বলল, এই সেই ছোট্ট মিলি, সে এখন অষ্টাদশে পা দেওয়া এক কিশোরী। অবাক হয়ে মিলির দিকে তাকিয়ে থেকে শরীফ। মিলি হাসতে হাসতে সামনের দিকে তাকিয়ে দেখে শরীফ ওর দিকে তাকিয়ে আছে। শরীফের তাকানো দেখে মিলি কিছুটা লজ্জা পায়। সামনে এগিয়ে এসে শরীফকে জিজ্ঞেস করে, ভালো আছেন শরীফ ভাই? মিলির কথা শুনে শরীফের ধ্যান ভাঙ্গে। নিজেকে সামলে সে মিলির সাথে কুশল বিনিময় করল। ময়না বিবিকে দাঁড়িয়ে থাকতে দেখে নাফের এগিয়ে আসে। কেমন আছো দাদিমা? ভালো আছি দাদু ভাই, তুই কেমন আছিস? আমিও ভালো আছি দাদিমা। নাফেরের চেহারার সাথে ওর দাদার চেহারার অনেক মিল আছে, এজন্য ময়না বিবি সবার থেকে নাফেরকে একটু বেশি ভালোবাসে। নাফেরের সাথে কথা বলা শেষ করে ময়না বিবি পিছনে তাকিয়ে দেখে তরি দাঁড়িয়ে আছে। কি রে রূপকুমারী, রূপ সুন্দরী, এমন খাড়ায় আসিস কে? এদিকে আয় দেখি। তরি আস্তে আস্তে করে হেঁটে ময়না বিবির কাছে দাঁড়ায়। কেমন আছো দাদি? আছি তো ভালোই। তুই তো দেখি এদিকে আর পাও মারাস না। এই বুড়ি বাঁচলো কি মরলো তারও খোঁজ নিস না। উফ দাদি, কি যে বলো না তুমি। কয়েকদিন একটু ব্যস্ত ছিলাম, জানোই তো পাড়ার ছেলেমেয়েদের বিকেলবেলা পড়াই আমি।
ওদের এক্সাম শুরু হয়েছে তো, এই জন্য কয়েকটা দিন একটু ব্যস্ত ছিলাম। ময়না বিবি বলেন, আল্লাহ তোর ভালো করুক বুবু, তোর মতো মেয়ে সবার ঘরেই হোক। এমন ভালো কামের জন্য আল্লাহ তোরে ভালো প্রতিদান দিব। দোয়া করি একটা রাজপুতের মতো ছেলে তোর স্বামী হোক। তরি সবার সামনে ময়না বিবির এমন কথা শুনে বেশ লজ্জা পায়। রান্না শেষ, টেবিলের ওপর খাবার গুছিয়ে রাখছে রেখা ও সাবিনা বেগম। খাবার সাজানো হলে তিনি বলেন, এ কি তরি, অনেক দিন হলো আসিস না কেন মা? তরি মুচকি হেসে সাবিনা বেগমকে জড়িয়ে ধরে। বড়াম্মা একটু ব্যস্ত ছিলাম, এই জন্যই আসতে পারিনি। রেখা বেগম পিছন থেকে বলেন, শুধু বড় আম্মাকে দেখতে পাচ্ছিস, আমাকে কি চোখে দেখতে পাচ্ছিস না? তরি হেসে রেখা বেগমকেও জড়িয়ে ধরল। এইসব খুব মনোযোগ সহকারে দেখছে নাফের। মনে মনে ভাবল, না, এই মেয়ের সাথে দেখি সরকার বাড়ির সবার অনেক ভাব। সরকার বাড়ির সবাই দেখি মেয়ের জন্য পাগল। আমার কাজ অনেক সহজ হয়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েকে আমার বক্ষ পিঞ্জরে বন্দি করতে হবে। তরি, সাবিনা ও রেখা বেগমের সাথে কিছুক্ষণ গল্প করে বলল, আচ্ছা এখন আমি যাই বড়াম্মা, আবার পরে আসবো, কলেজে যেতে হবে আজকে। সাবিনা বেগম বলেন, সে কি রে, এখন কেন যাবি তুই? এখন আমরা খেতে বসবো আর তুই বাড়ি যাবি? তুই কিন্তু আমার হাতে মায়ের খাবি তরি। তরি সাবিনা বেগমের কথা শুনে মুখ কাচুমাচু করে। সাবিনা বেগম বলেন, নাফের, শরীফ, তোরা সবাই খেতে আয়। আম্মা আসেন, সব টেবিলে দিয়ে দিয়েছি। দেরি করলে খাবার ঠান্ডা হয়ে যাবে কিন্তু। নাফের বলল, আবার চাচা আসুক, তারপর আমরা সব একসাথে খেতে বসি আম্মা। রেখা বেগম বলেন, তোরা বসে পড় বাপ, তোর চাচারাও এখনই এসে পড়বে। আশরাফ সরকার বেঁচে থাকাকালীন সময় সরকার বাড়ির সকল সদস্য শীতল পাটিতে বসে খাবার খেতেন। গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে এই শীতল পাটি। গ্রামের প্রতিটি ঘরে ঘরে এই পাটি দেখতে পাওয়া যায়। খাবার খাওয়া থেকে শুরু করে বিশ্রাম নেওয়া পর্যন্ত শীতল পাটির জুড়ি মেলা ভার। আশরাফ সরকার মারা যাওয়ার কিছুদিন পর ময়না বিবির কোমরের ব্যথা বেড়ে যায়। তারপর থেকে সবার ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করা হয়। গ্রামীণ জীবনে গ্রামের বেশিরভাগ মানুষের সকালবেলার খাবার তালিকায় থাকে সাদা ভাত ও পান্তা ভাত। খুব কম সংখ্যক লোকের খাবার তালিকায় রুটি থাকে। সরকার বাড়ি তার মধ্যে অন্যতম। সরকার বাড়িতে ভাত রুটি দুটোই করা হয়। রফিক ও শফিক সরকার দুজনে সকালে রুটি খায়, আর অন্য সবাই গরম গরম সাদা ভাত সাথে বিভিন্ন ভর্তা, ভাজি, ডিম খায়। ময়না বেগমের ভাষ্যমতে ভাতের কাছে কোনো কিছুর তুলনা চলে না। আজ টেবিল ভর্তি খাবারের সমারোহ। রুটি, আলু ভাজি, ডিম ভাজি, দেশি মুরগির পাতলা ঝোল, গরম গরম সাদা ভাত, 3 প্রকারের ভর্তা, মাটির ছোট বাটিতে পেঁয়াজ, মরিচ ও লেবু কাটা আছে। টেবিলের একপাশে মাটির বাটিতে পান্তার ভাত রাখা হয়েছে, যা দিয়ে টেবিল ভরে গেছে। এত এত আয়োজন দেখে শরীফ মামিদের কৃতজ্ঞতা জানাতে ভোলে না। এর মধ্যে সেখানে রফিক ও শফিক সরকার চলে আসেন খাওয়ার জন্য। বা আজ দেখি টেবিলে এলাহি আয়োজন। রফিক সরকার বলেন, আরে তোরই মাঝে দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। মিলি, তোরকে একা রেখে বসেছো কেন মা? দুঃখিত বড় আপা, আমি তো ভুলে গিয়েছিলাম। এই সই, আমার কাছে বসে পড়। সবাই প্লেটে খাবার নেওয়া শুরু করে। ময়না বিবির কাঁসার প্লেটে সাবিনা বেগম খাবার তুলে দেয়, কাঁসার গ্লাসে পানি ঢেলে দেয়। সরকার বাড়িতে ময়না বেগম একমাত্র এই গ্লাস প্লেট ব্যবহার করেন। আগেরকার সময় কাঁসার থালাবাসনের প্রচুর চল ছিল। কালের পরিক্রমে সব আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে এখন। নাফের দেখে তরি প্লেটে সাদা ভাতের সাথে আলু ভর্তা ও মাছ ভর্তা নিয়ে ছোট ছোট লকমা তুলে মুখে দিচ্ছে। তরির দেখা দেখি নাফেরও ভর্তা ভাত পাতে নেয়। মুখ দিয়ে চোখ বন্ধ করে অসাধারণ এক স্বাদ গ্রহণ করে সে। এদিকে ছেলের এসব কার্যক্রম সাবিনা বেগমের চোখে পড়ে। নাফেরের চোখ মুখ দেখে তিনি কিছু আন্দাজ করেন। মনে মনে কিছু একটা ভেবে খুশি হয় সাবিনা বেগম। কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে তরি। মিলিদের বাড়িতে দাদির সাথে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তুরাক বাইরে রেডি হয়ে বসে আছে। মাথায় হিজাবটা ভালোভাবে পিন আপ করে ব্যাগ কাঁধে নিয়ে বের হয় তরি। তুরাক, চল এবার যাই। হ্যাঁ আপু, চলো। 2 ভাই বোন ঘর থেকে বের হয়ে বলল, মা গেলাম আমরা। রেহেনা বেগম বলেন, ঠিক আছে, সাবধানে যাস দুজন। তুরাক কেজি স্কুলে পড়ে।
তুরাগের স্কুল তরির কলেজের আগে পড়ে। তুরাগের সকাল 8টায় ক্লাস শুরু হয়, এজন্য প্রতিদিন তুরাগকে স্কুলে দিয়ে যান ইমরান হোসেন। বিকেলে 3:30টায় স্কুল ছুটি হয় তুরাগের। তরিদের কলেজও একই সময় শেষ হয়, যার জন্য তুরাগকে সাথে নিয়ে বাড়ি আসে তরি। আজ তুরাগের স্কুলে খেলাধুলা হবে, এজন্য সে দেরি করে তরির সাথে যাচ্ছে। মিলি আপু আজ কলেজে যাবে না? তরি জবাবে বলল, হ্যাঁ যাবে, মোড়ের মাথায় দাঁড়িয়ে আছে ও। দুই ভাই বোন কথা বলতে বলতে রাস্তার ওপারে চলে আসে। মিলি রাস্তায় দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, তরিদের দেখতে পেয়ে এগিয়ে আসে। সই দেখ, আজ কোনো ভ্যানও নাই, এখন আবার এত কানি রাস্তা হাঁটতে হবে। কিছু করার নেই সই, চল জোরে জোরে হাঁটি, তাহলে আমরা ক্লাস শুরুর আগেই পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। তুরাগ, তুই আমার জন্য অপেক্ষা করবি স্কুলের মধ্যে, আমি এসে তোকে নিয়ে যাব। আচ্ছা আপু। বলে স্কুলের ভেতর প্রবেশ করে তুরাগ। মিলি বলল, সই তোর কাছে পানি আছে? আমার গলা শুকিয়ে গেছে। উফ, এত জোরে জোরে হাঁটা তো কম কথা না বল। হয়েছে, ঢং কম কর, এনে পানি খা। বলেই ব্যাগ থেকে পানির বোতল বের করে দেয় তরি। মিলি হেসে পানি মুখে দেয়। দুই বান্ধবী মিলে কলেজ গেটে প্রবেশ করে দেখে সব ছাত্রছাত্রীরা লাইব্রেরির বাইরে সামিয়ানার নিচে গল্প করছে। সামনে মঞ্চ সাজানো হয়েছে বিভিন্ন রঙের কাপড় দিয়ে। দুই বান্ধবী অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। মিলি অবাক হয়ে তরিকে জিজ্ঞেস করে, ব্যাপার কি বলতো সই? আজ সব কিছু এত সাজানো গোছানো হয়েছে কেন বলতো? তরি মিলিকে খোঁচা দিয়ে বলে, তুইও 2 দিন ধরে কলেজে আসিস না, আমিও আসি না, তাহলে কেমন করে বলবো যে এত সাজসজ্জা কিসের? মিলি বোকা হেসে বলে, আরে এমন সিন্ডি খাস কে? চল কায়াদের গিয়ে জিজ্ঞেস করি, ওরা সবাই ওখানেই বসে আছে। তরি ও মিলি লাইব্রেরির সামনে চলে যায়। নিশি বলল, কি রে তুই সোনা মনা, আসছিস তোরা? তোদের দুজনের চেহারা তো 2 দিন ধরে দেখিই না। মিলি বলল, এখন ভালো করে দেখ, তার আগেই বলতো কি আছে কলেজে। তরি মিলি দুজনে অনেক ঘনিষ্ঠ হলেও কলেজে কেয়া ও নিশির সাথে অনেক মিল। 4 জনের অনেক ভালো বন্ধুত্ব। কেয়া বলল, শোন, এই 2 দিন কলেজ আসিসনি তো, তার জন্য কিছুই জানিস না। আমাদের কলেজে নতুন লেকচারার জয়েন করেছে, তাকে অভ্যর্থনা জানানোর জন্যই আয়োজন করার ব্যবস্থা করা হয়েছে কলেজে। ওদের কথার বলার মাঝে প্রিন্সিপাল স্যার মাইক হাতে সবার মনোযোগ আকর্ষণ করেন। তিনি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অনেক জ্ঞানমূলক কথা বললেন, আদেশ উপদেশ দেন তিনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো বিগত কয়েক মাস আগে তোমাদের জন্য ইংলিশ লেকচারার প্রদানের আবেদন করা হয়েছিল। আমরা উপর মহলের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ওনারা এই বিষয়টি খতিয়ে দেখছেন এবং অত্যন্ত আনন্দের খবর হচ্ছে তোমাদের জন্য ইংলিশ লেকচারার নিয়োগ করেছেন। সেজন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে নবীন লেকচারারকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হলো। সকল শিক্ষার্থী করতালির মাধ্যমে মুখরিত বকুলতলা আদর্শ কলেজ। তরি মঞ্চের দিকে তাকিয়ে মিলিকে বলে, এই সই দেখ, আমার বাবা আর তোর বড় আব্বা একসাথে মঞ্চে বসে আছেন। মিলি বলল, তাই তো দেখতেছি রে সই, আমার বাবাও দেখি আছে, পাশে শরীফ ভাইও বসা দেখছি, কিছুই তো বুঝতে পারছি না। সই তুই পরে বুঝাবুঝি করিস তো, সামনে তাকিয়ে দেখ, আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে নাফের ভাই দাঁড়ানো, কি নিয়ে যেন 2 জনে কথা বলছে। তাই তো দেখছি রে সই। মঞ্চে আসার জন্য ধন্যবাদ নবীন লেকচারার নাফের ইরশাদ সরকারকে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে দুজনে হতভম্ব হয়ে যায়। তাদের কলেজের ইংরেজি লেকচারার স্বয়ং নাফের ইরশাদ। মিলি তো সেই খুশি হয়ে যায় এই কথা শুনে। প্রিন্সিপাল স্যার নাফেরকে গাঁদা ফুলের মালা পরিয়ে দেন। চেয়ারম্যান সাহেবও কলেজ সভাপতি গোলাপ ও রজনীগন্ধা ফুলের তোড়া দিয়ে বরণ করেন নাফেরকে। সকল শিক্ষার্থীদের করতালির মাধ্যমে নবীন লেকচারারকে শুভেচ্ছা জানানো হয়। নাফেরকে প্রিন্সিপাল স্যার কিছু বলার জন্য অনুরোধ করলে নাফের সকলের উদ্দেশ্যে তার নিজ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে। এভাবে এলাকার চেয়ারম্যান সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ তাদের মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের নিজ নিজ আসন গ্রহণ করো। তোমাদের জন্য নবীন প্রফেসরের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়েছে। প্রিন্সিপাল স্যারের কথা শুনে সবাই নিজ নিজ আসনে গিয়ে বসে। পিয়ন ও অন্যান্য শিক্ষকরা মিলে সুশৃঙ্খলভাবে সকল শিক্ষার্থীদের হাতে একটা করে সরভাজার প্যাকেট দিয়ে দেন।
সবাইকে সরভাজা দেয়া শেষ হলে সবাই শৃঙ্খলা মেনে লাইন ধরে বেরিয়ে যায়। মিলির ও তরির হাতে একটা করে সরভাজার প্যাকেট। চল এবার যাই, তুরাগ মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছে। মিলি সম্মতি দিয়ে বলল, চল যাই। দাঁড়া, আগে এই সরভাজার প্যাকেট ব্যাগের মধ্যে রাখি, তোরটাও ব্যাগে রাখ। তরি বলল, নে রেখে দে। কলেজ থেকে বের হয়ে তুরাগের স্কুলের ভিতর দিয়ে প্রবেশ করে তরি। দেখে তুরাগ বেঞ্চে বসে গেটের দিকে তাকিয়ে আছে। তরিকে দেখে দৌড়ে আসে তুরাগ। আপু তুমি এসেছো? আমি অনেক সময় ধরে তোমাদের জন্য বসে আছি। তরি বলল, আরে সোনা ভাই আমার, তোর বুঝি ক্ষুধা লাগছে? তুরাগ মাথা নেড়ে হ্যাঁ বলে। মিলি বলল, এই নে বিস্কুট খা, আমার ব্যাগে ছিল, সকালবেলা বড় আম্মা দিয়েছেন কলেজে খাওয়ার জন্য। তুরাগ বিস্কুট নিয়ে খাওয়া শুরু করে। মিলি বলে, তরি চল আমরা রাস্তার দিকে এগোই, দেখি মোড়ের মাথায় কোনো ভ্যান পাই কিনা। মোড়ের মাথায় 3 জন ভ্যান আসার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো ভ্যান আসার খবর নেই। বিরক্তির শ্বাস ফেলে তরি। তরিমা, মিলিমা, তোমরা এই ভ্যানে উঠে পড়ো। হঠাৎ রফিক সরকারের কথায় 3 জন সামনে তাকিয়ে দেখে নাফের ও ইমরান হোসেন ভ্যানে বসে আছে। ভ্যান দেখে খুশি হয়ে যায় মিলি ও তুরাগ। 3 জন তাড়াতাড়ি ভ্যানে উঠে বসে। এক পাশে তরি, মিলি ও নাফের বসে, অন্য পাশে রফিক সরকার ও ইমরান হোসেন বসা। তুরাগ ইমরান হোসেনের কোলে বসে ওর স্কুলে আজ কি হলো সেই গল্প করছে। সবাই মনোযোগ দিয়ে তুরাগের কথা শুনছে। মিলি নাফেরকে উদ্দেশ্য করে বলল, বড় ভাইয়া, তুমি যে আমাদের কলেজের লেকচারার হবে আগে বলনি কেন? নাফের মুস্কি হেসে বলল, সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এর জন্য বলা হয়নি। মিলি বলল, বড়প্পা আপনিও কিন্তু কিছুই বলেননি আমাকে। রফিক সরকার বললেন, মিলিমা, আমি তো সকালবেলা শুনলাম তুমি কলেজে আসার পর নাফের আমাদের সবাইকে বলেছে, এই জন্য তোমাকে আর বলা হয়নি। আচ্ছা ঠিক আছে, আর নিজের দোষ গোপন করতে হবে না, আমি কিছু মনে করিনি। মিলির কথা শুনে সবাই হেসে ওঠে। এদিকে তরি অনেক লজ্জা পাচ্ছে। নিজের কলেজের স্যারের সাথে এক ভ্যানে বসে আছে ভেবেই একরাশ লজ্জা এসে ভর করেছে তাকে। অন্যদিকে নাফের প্রেয়সীর এমন লজ্জা পাওয়া দারুণভাবে এনজয় করছে। মনে মনে ভাবল নাফের, এই মেয়ে কেন যে এত লজ্জা পায় আল্লাহ ভালো জানে। এই মেয়ে যদি জানতো তার লজ্জা পাওয়া মুখশ্রী কারো মরুর বুকে এক পশলা বৃষ্টির মতো, তাহলে হয়তো এই লজ্জা মাখানো বদনখানি কারো সামনে প্রকাশ করতো না। যদি দেখতো তার এই লজ্জায় রাখানো বদনখানি কেউ দারুণভাবে এনজয় করছে, তাহলে হয়তো লজ্জায় মরেই যেত। মিলি বলল, বাবা আর শরীফ ভাই কোথায় বড়প্পা? তোমার বাবা আর শরীফগঞ্জে গেছে কিছু দরকারি কাজে, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে ওদের। রফিক সরকার বললেন, ইমরান চল আমার বাড়িতে। না ভাই, আজ আর যাবো না, অন্য সময় যাবো একদিন। মিলিরা ওদের বাড়ির সামনে ভ্যান থেকে নেমে পড়ে। অন্যদিকে তরিরা ভ্যানে করে বাড়ি চলে যায়। শরতের বিকেলে স্বচ্ছ নীল আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা ভেসে যাচ্ছে। দেখে মনে হচ্ছে শিমুল তুলা নীল আকাশ জুড়ে উড়াউড়ি করছে। সূর্যমামা নিজের তেজি রূপ সংবরণ করে শীতলতায় সিক্ত হয়ে আছে। বনে জঙ্গলে পাখির কলরবে আচ্ছাদিত হয়ে আছে চারিপাশ। মাঠে ছেলেমেয়েদের উচ্চ কণ্ঠস্বর ভেসে আছে। সেই সাথে ভেসে আছে নদীর তীর থেকে রাখালিয়ার চমৎকার বাঁশির সুর। এত অপূর্ব দৃশ্য যেন শরৎকালেই দেখতে পাওয়া যায়। এজন্য কবির হৃদয় হতে বারবার এই ছন্দগুলোর আবির্ভাব ঘটে। শরৎ তুমি এমনই থেকো এই প্রকৃতির বুকে, মেঘগুলো আজ নেমে আসুক কাশফুলেরই মাঠে। বিকেলবেলা মানে হইচই মুখর এক পরিবেশ। গ্রামের ছেলেমেয়েরা এই সময় বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে। সারাদিনের থেকে এই সময়টা তাদের জন্য এক অন্যরকম পাওয়া। স্কুল থেকে এসেই নাওয়া খাওয়া শেষ করে সব ছেলেমেয়েরা অধীর আগ্রহে অপেক্ষা করে কখন বিকেল হবে, কখন সবাই খেলাধুলায় মেতে উঠবে। গ্রামে প্রচলিত অনেক খেলা যেমন বৌচি, গোল্লাই ছুট, দাড়িবান্ধা, কানামাছি, গাছ ছালাম ছালাম, জুতাচুরি প্রভৃতি খেলার মাধ্যমে ছেলেমেয়েরা বিকেলবেলাকে উপভোগ করে। বিকেলবেলা মহিলারা ব্যস্ত থাকে তাদের হাতের কাজ নিয়ে। বিভিন্ন প্রকারের বহু বছরের পুরাতন ঐতিহ্য নকশিকাঁথা সেলাই করা এখনও ওনারা ধরে রেখেছেন। গাছের শীতল ছায়ার নিচে শীতল পাটিতে বসে মহিলারা নকশিকাঁথা সেলাই করেন, কাপড় সেলাই করেন, শীতল পাটি বোনেন।
বলা বাহুল্য যে পাড়া প্রতিবেশী মহিলাদের সাথে একসাথে বসে বিভিন্ন গল্পের মাধ্যমে তারা এই কাঁথা সেলাইয়ের কাজ করে থাকেন। দৈনন্দিন জীবনের সকল সুখ দুঃখ আনন্দ বেদনা তারা এই কাঁথার মাধ্যমে ফুটিয়ে তোলেন। বিকেলবেলা তরির পড়ানো শেষ হলে রেহনা বেগমকে বলে সবাই রূপাদের বাড়ির পেছনে চলে আসে। সেখানে খোলা জমিতে বৌচি খেলার প্রস্তুতি নিচ্ছে তরিরা। মিলি ও তরি দুইজন দুই দলে আছে। পাতা দিয়ে লটারির মাধ্যমে এই খেলা শুরু করা হয়। অনেকে আবার কয়েন দিয়ে লটারি করে। এই খেলার নিয়ম অনেক মজার। যে লটারি জিতবে সে পক্ষের থেকে একজন বউ থাকবে। বিপক্ষ দল সেই বউকে পাহারা দেবে। বিপক্ষ দলকে হারানোর জন্য অন্য দল যতক্ষণ নিঃশ্বাস থাকবে ততক্ষণ কুতকুত শব্দ করে ওদেরকে তাড়াতে থাকবে। এই সুযোগে বউ তার বাপের বাড়ি অর্থাৎ বৃত্তের ভিতর পালিয়ে আসবে। যে দলের বউ বেশি বৃত্তের ভিতর যেতে পারবে সেই দল জিতবে। তরির দল লটারিতে জিতেছে, সেজন্য ওদের পক্ষ থেকে একজনকে বউ থাকতে হবে। তরি মেনেকাকে বউ রাখে। মিলির দল সেই বউকে পাহারা দেয়। তরি কুতকুত শব্দ করে মিলিদের তাড়াতে থাকে। মনিকা এই সুযোগে পালিয়ে আসে। এভাবে অনেকক্ষণ খেলা চলতে থাকে তাদের। মিলিরা খেলায় হেরে যায়। মিলি হেরে গিয়ে তরির মাথায় চাটি মেরে দৌড় দেয়। তরিও মিলির পেছনে দৌড়াতে থাকে। তরি বলে, মিনি বিড়াল তোকে ধরতে পারলে গরুর দড়ি দিয়ে বেঁধে রাখবো, দেখিস তুই। মিলি সামনের দিকে দৌড়াতে থাকে আর বলে, খড়ি তোকে রোদে ভালো করে শুকিয়ে জাল দিমু, দেখিস। দুই বান্ধবীর এটা নিত্যদিনের ব্যাপার। খেলার পর হেরে গেলে দুইজনের মধ্যে এমন বিবাদ লেগে যায়। আবার সকালে তাড়াতাড়ি মিলও হয়ে যায়। দূর থেকে প্রাণবন্ত দুই কিশোরীর এমন বাচ্চামো বিস্মিত হয়ে দেখেছে দুই জোড়া চোখ। অবাক হয়ে সামনে তাকিয়ে আছে নাফের ও শরীফ। নাফের ভাবতেই পারেনি তরি এমন করে। সারাক্ষণ আলাফোলা হয়ে থাকা এই মেয়ের যে আর কত রূপ দেখার বাকি আছে তা নাফের ভেবে পায় না। মনে মনে বলল নাফের, না, এই মেয়ে তো আমাকে পাগল করে দেবে। যত দ্রুত সম্ভব এই মেয়েকে আমার মনের কাছে বন্দি করতে হবে, না হলে এই মেয়ে যে আমাকে আরো কতভাবে জ্বালিয়ে মারবে আল্লাহ জানে। অন্যদিকে শরীফ মিলির বাচ্চামো দেখে হেসে ওঠে। মনে মনে ভাবে, কে বলবে এই মেয়ে কলেজে পড়ে যে এখনো খেলায় না জিততে পারলে বাচ্চাদের মতো মারামারি করে। তরি ও মিলি দুইজন হাঁপাতে হাঁপাতে পাতার ওপর বসে পড়ে। কাঠের খড়ি শোন না। হ্যাঁ বল মিনি বিড়াল। দুইজন দুইজনের এমন সম্বোধন শুনে ফিক করে হেসে দেয়। ছোটরা ওদের হাসি দেখে নিজেরাও হাসে। তরি সবাইকে ডেকে বলে, শোন, সবাই বাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে পড়তে বসবি। মক্তব 3 দিনের বন্ধ দিয়েছে। আমিও তোদের এই 3 দিন আর প্রাইভেট পড়াবো না, কিন্তু তোরা সবাই বাড়িতে স্কুলে পড়া পড়বি, কেমন? ঠিক আছে তরিবু। সবাই ঠিক আছে তরিবু বলে বাড়ি চলে যায়। মিলি তরিকে বলল, সই কাল তাড়াতাড়ি কলেজ যেতে হবে। আগামীকাল প্রথম ক্লাস বড় ভাইয়া নেবে। আমাকে বলেছে যেন দেরি করে না যায়, আর ভাইয়াকে যেন কলেজে স্যার সম্বোধন করি। তরি বলল, ঠিকই তো বলেছে তোর বড় ভাইয়া। আচ্ছা চল বাড়ি যেয়ে, এবার সন্ধ্যা হতে শুরু করেছে। তরি মিলি যাওয়ার পর নাফের ও শরীফ সেখানে থেকে চলে যায়। মাগরিবের নামাজ পড়ে একেবারে বাড়িতে যাবে দুইজন। শরৎকালকে বিশেষভাবে উপলব্ধি করা যায় পূর্ণিমা রাতে। নীলাকাশের বুকে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। সেই চাঁদ প্লাবিত রজনীতে মনুষ্য প্রাণের মিলন ঘটে। দেহ ও মনের শক্তি স্পর্শ অনুভব হয়। এজন্য হয়তো শহরের মানুষ অবকাশ পেলে শরতের সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামে ছুটে যায়। রাতের খাবার খাওয়া শেষ হতেই কারেন্ট চলে গেছে। এজন্য তরি আসমা বেগমের সাথে বারান্দায় কাঠের চৌকির ওপর বসে আছে। পাশে আসমা বেগম ওনার বিয়ের গল্প তরিকে বলছেন। তরি খুব মনোযোগ দিয়ে গল্প শুনছে। চাঁদের আলোয় তরিদের উঠান স্পর্শ দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে চাঁদ তার আলো দিয়ে উঠান স্নান করিয়ে দিচ্ছে। হালকা বাতাসে শিউলি ফুলের সুবাস নাকে বাড়ি খাচ্ছে তরির। ভরা পূর্ণিমায় এমন সুবাস তরির মনে অন্যরকম ভালো লাগার অনুভূতি সৃষ্টি করছে। স্নিগ্ধ প্রভাতে পাখির কলরবে তরির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তরির প্রথম কাজ হলো বিছানা গোছানো, ঘর ঝাড়ু দেয়া। তারপর খোয়ার ঘর থেকে হাঁস মুরগি ছেড়ে তাদের খাবার দেয়া। এরপর তুরাককে ঘুম থেকে তুলে রেডি করিয়ে খাবার খাইয়ে স্কুলে পাঠানো তরির নিত্যদিনের কাজ, যাতে করে রেহেনা বেগমের কাজ কিছু হলেও কমে। রেহেনা বেগম মেয়ের এসব কাজে অনেক বেশি খুশি হন।
নিত্যদিনের কাজ সেরে গোসল করতে যায় তরি। গোসল শেষ করে ঘরে গিয়ে রেডি হয়। রেডি হয়ে বাইরে বের হয়ে দেখে রেহেনা বেগম ইমরান হোসেনের প্লেটে খাবার দিচ্ছেন। তরির ভাতও টেবিলে বেড়ে রেখেছেন তিনি। মায়ের এমন কাজে খুশি হয় তরি। রেহেনা বেগম প্রতিদিন নিজে ভাত বেড়ে তরির সামনে দেয়। যতক্ষণ না তরির খাওয়া হয় ততক্ষণ সামনে বসে থাকেন। মা, আজ তোমার রান্না অন্যদিনের চেয়ে বেশি ভালো হয়েছে। হবেই তো, কচুর লতি দিয়ে শুটকি মাছ রান্না করেছি যে, এজন্য ভালো হয়েছে। অন্য তরকারি তো ছুঁয়েও দেখলি না। তরি হেসে বলল, এগুলো দুপুরে এসে খাবো। এখন কলেজে গেলাম আমি, বাবা গেলাম আমি। ইমরান হোসেন পকেট থেকে 50 টাকা বের করে তরির হাতে দেয়। রেহেনা বেগম বললেন, আচ্ছা সাবধানে যাস কেমন? তরি বলল, মা আমি কি ছোট বাচ্চা? প্রতিদিন এমন করে কেন বলো? তা শুনে রেহেনা বেগম বলেন, মায়েদের কাছে সব সন্তান ছোটই থাকে। নিজে মা হলে তারপর বুঝতে পারবি মায়েরা কেন এমন করে। তরি মা হওয়ার কথা শুনে মনে অন্যরকম অনুভূতি হয়, লজ্জাও পায় খানিকটা। বাবা মায়ের সামনে লজ্জা থেকে বাঁচতে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যায় সে। রাস্তার মোড়ে এসে দেখে মিলি করিমের ভ্যানের ওপর বসে আছে। তরি বলল, করিম ভাইরে কই পাইলি তুই? বাড়ি থেকে বের হয়ে দেখি করিম ভাই যাচ্ছে। পরে তাকে বললাম কলেজে যাবে কিনা, সে বলল যাবে, ওইদিকে নাকি তার কাজ আছে, এই জন্য ভ্যানে বসে তোর অপেক্ষা করছিলাম। ভালো করেছিস সই। করিম ভ্যান চালানো শুরু করে। এদিকে দুই বান্ধবী নানান রকম গল্প করে চলেছে। কলেজের কাছে আসলে দুইজন করিমের ভাড়া দিয়ে নেমে পড়ে। দুইজন কলেজ গেটে আসার সাথেই ক্লাসের বেল দিতে থাকে দপ্তরি। দুই বান্ধবী তাড়াতাড়ি ক্লাসে এসে কেয়া ও নিশির পাশে বসে পড়ল। ওরা বসার মিনিট দুয়েক পর নাফের ইরশাদ ক্লাসে প্রবেশ করে। সকল ছাত্রছাত্রী দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেন। নাফের সকলকে বসতে বলে তার কথা শুরু করে, আজ যেহেতু ফার্স্ট ক্লাস, সেজন্য তোমাদের সবার সাথে পরিচিত হয়ে কাল থেকে ভালোভাবে ক্লাস নেব। সব এক এক করে নিজেদের পরিচয় দাও। বাম পাশের সামনে বেঞ্চ থেকে শুরু করো। স্যার, আমি রবিন ইসলাম, রোল নাম্বার 1, গ্রাম শিমুলতলি। এভাবে ক্লাসের সবার পরিচয় দেয়া হলে শুধু বাকি থাকে তরি আর মিলি। মিলি দাঁড়িয়ে বলে, স্যার আমি জুবাইদা সরকার মিলি, রোল নাম্বার 4, গ্রাম বকুলতলা। তরি দাঁড়িয়ে বলল, স্যার আমি আফরিন তরি, রোল নাম্বার 2, গ্রাম বকুলতলা। সকল শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষ হলে নাফের সকলের উদ্দেশ্যে বলল, তোমাদের সবার সাথে পরিচিত হয়ে অনেক ভালো লাগলো। আমার কথা তো কথা শুনেছো তোমরা। আমি নাফের ইশরাত সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবার ইংলিশ সাবজেক্টে মাস্টার্স শেষ করে এই কলেজে লেকচারার পদে জয়েন করেছে। নাফেরের কথা ক্লাসের সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে। তরি পিছন থেকে নাফেরের দিকে তাকিয়ে আছে। ফর্মাল লুকে নাফেরকে দেখতে অনেক সুদর্শন লাগছে। কিছু একটা মনে হতেই ভীষণ লজ্জা পায় তরি। এমন কাজে নিজেকে মনে মনে বকে দেয় সে। কথার ফাঁকে নাফেরের চোখ তরির দিকে চলে যায়। তরির দিকে তাকিয়ে সে মুচকি হেসে আবারও ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস প্রায় শেষের পথে। বেল বাজলেই নাফের ক্লাসরুম থেকে বের হয়ে যাবে। যাওয়ার আগে সবাইকে একটা অধ্যায়ের পড়া ভালোভাবে বোঝায়, যেন সবাই সাবলীলভাবে পড়া কমপ্লিট করতে পারে। 4টা ক্লাস করার পর টিফিনের ব্রেক দেওয়া হয়েছে। 4 বান্ধবী মিলে কলেজের ভেতর কড়াই গাছের শেকড়ের ওপর বসে গল্প করছে। তখনই কেয়া বলল, শোন, দুর্গাপূজার কিন্তু আর বেশি দেরি নেই। 3 দিন পর থেকেই দুর্গাপূজা শুরু হবে। পূজা শেষ হওয়ার 10-15 দিন পরেই রোজা শুরু হয়ে যাবে। আমরা কিন্তু এবার অনেক দিন বন্ধ পাচ্ছি, বল? নিশি বলে উঠল, হ্যাঁ রে, ঠিক বলেছিস। এতদিন বাড়িতে বসে কী যে করব তা ভেবেই এখন থেকে কেমন যেন লাগছে। মিলি আর তরির তো আলাদা কথা, ওদের পাশাপাশি বাড়ি, একসাথে থাকতে পারে। আমার বাড়ি তো একদম শেষে, আর কেয়ার বাড়ি তো শিমুলতলি গ্রামে। তরি বলল, মন খারাপ করিস না, তুই আর কেয়া বন্ধের মধ্যে আমাদের বাড়ি এসে থেকে যাস। সাথে সাথে মিলি বলল, এটা কিন্তু দারুণ ব্যাপার হবে। 4 জন মিলে জম্পে আড্ডা দেওয়া হবে, অনেক মজা হবে, বল? টিফিনের সময় শেষ। ঢং ঢং করে ক্লাসের বেল বাজছে। সকল শিক্ষার্থী ক্লাসে প্রবেশ করছে। তরিরা সবাই বেল বাজার সাথে সাথে ক্লাসে এসে বেঞ্চে বসে পড়ে। আর মাত্র 2টা ক্লাস আছে। 2টা ক্লাস সবাই অনেক মনোযোগ সহকারে করে। ছুটির বেল দিলে সবাই আস্তে ধীরে বাহিরে বের হয়। নিশি ও কেয়ার
থেকে বিদায় নিয়ে তরি ও মিলি তুরাগের স্কুলের সামনে আসে। তুরাগকে স্কুলের ভিতর থেকে মিলি নিয়ে আসলে ওরা তিনজন বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। শরতের আকাশে শারদীয়ার আগমনী বার্তা জানিয়ে দিচ্ছে। শঙ্খধ্বনির আওয়াজ বাতাসের সাথে বাড়ি খেয়ে যাচ্ছে। বাতাসে শিউলি ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে। বাতাসের তালে তালে মাঠের ধান গাছগুলো দুলে দুলে নাচতে আরম্ভ করেছে। নীল আকাশে ভাসমান সাদা মেঘগুলো পেজা তুলোর মতো উড়ে যাচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের 12 মাসে 13 পার্বণ উৎসব যেন তাদের লেগেই থাকে। শরৎকালে তাদের সবচেয়ে বড় উৎসবটি পালন করা হয়, যাকে বলা হয় দুর্গাপূজা। হিন্দু ধর্ম অনুসারীরা এ সময় নানা কাজে ব্যস্ত থাকে। হিন্দু রমণীরা বিভিন্ন খাবার তৈরি করে থাকেন, যেমন নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির মোয়া, খইয়ের মোয়া ইত্যাদি খাবার তৈরি করে থাকেন তারা। বেশ সময় নিয়ে এ পূজা চলতে থাকে। বকুলতলা গ্রামে হিন্দুপাড়ায় পূজা শুরু হয়ে গেছে। আর 3 দিন পর দশমী। হিন্দুপাড়ার নরেন বকুলতলা হাই স্কুলের পিয়ন। সেই সুবাদে হাই স্কুলের সকল স্যার ম্যাডামদের জন্য নাড়ু ও মোয়া নিয়ে এসেছে সে। এদিকে শিক্ষকেরা সবাই মিলে চাঁদা দিয়ে নরেনের পরিবারের সবার জন্য জামা কাপড়ও বাজার করে দিয়েছেন, যাতে নরেনের পূজা ভালোভাবে কাটে। নরেন জিনিসপত্র পেয়ে অনেক খুশি হয় এবং সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে। সবাইকে পূজাতে আসার জন্য নিমন্ত্রণ করে। তরিদের কাল থেকে ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হবে, এজন্য পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত তরি। মিলিও ব্যস্ত পড়ালেখা নিয়ে, এজন্য দুই বান্ধবীর দেখা হয় না খুব বেশি। তরি পড়া শেষ করে রেহনা বেগমের কাছে চলে যায়। মা, আমি একটু মিলিদের বাড়ি যাব। রেহনা বেগম বলেন, তোর পড়া শেষ করেছিস? হ্যাঁ মা, পড়া প্রায় শেষের দিকে। যেটুকু বাকি আছে সেটা রাতে কমপ্লিট করব। ঠিক আছে, যা তাহলে। তরি বাড়ি থেকে যাওয়ার সময় রেহনা বেগম তরিকে ডাক দেয়। হাতের মধ্যে একটা টিফিন বক্স দিয়ে বলেন, এটা তোর বড় আম্মুর হাতে দিবি। বলবি পুকুর থেকে মাছ তুলেছিল তোর বাবা, সেই মাছ আমি বেশি করে কষিয়েছি ওনাদের জন্য। ঠিক আছে মা। কথাটা বলেই তরি সরকার বাড়ির দিকে চলে যায়। তরি রাস্তা দিয়ে যাওয়ার সময় মোড়ের আম গাছের নিচে নাফেরের সাথে দেখা হয়। তরি নাফেরকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ তুমি? তরি মিনমিনে গলায় বলল, মিলির সাথে দেখা করার জন্য যাচ্ছি। নাফের বলল, তোমার হাতে ওটা কিসের বক্স? তরি উত্তরে বলল, এই বক্সে মা মাছ রান্না করে পাঠিয়েছে আপনাদের জন্য, সেটাই দিতে যাচ্ছি। নাফের তরিকে বলল, চলো একসাথে যাই, আমিও বাড়ি যাব। জি আচ্ছা। তরি আচ্ছা বলে হাঁটতে থাকে। নাফের বলল, এক্সামের প্রিপারেশন কেমন তোমার? জি ভালো। আর কোনো কথা হয় না দুজনের মধ্যে। ময়না বিবি মিলি ও শরীফের সাথে উঠানের সামনে আম গাছের নিচে টুলের ওপর বসে গল্প করছেন। সামনে তাকিয়ে দেখে তরি ও নাফের একসাথে আসছে। ময়না বিবি হঠাৎ করে বলে উঠলেন, তরিকে আমাদের নাফের দাদু ভাইয়ের বউ করলে কেমন হয় বলতো তোরা? ওদের দুজন একসাথে কি সুন্দর লাগছে দেখতে। দাদির কথা শুনে মিলি হুররে বলে চিৎকার দিয়ে ওঠে। মিলির চিৎকারে বিরক্ত হন ময়না বিবি। এত বড় ধামরি মায়া হইয়া লাফাইতেছস কেন? দাদি গো, তুমি যে কথা কইলা সেইটা শুনে তো আমার নাচতে মন চাইতেছে। ওদের দুজনকে একসাথে অনেক মানাবে দাদি। আপনি কি বলেন শরীফ ভাই? শরীফ সম্মতি দিয়ে বলল, মিলি কিন্তু ঠিকই বলেছে নানিজান, তরির সাথে নাফের ভাইয়াকে অনেক ভালো মানাবে। তুমি তাড়াতাড়ি ভাইয়ার বিয়ের ব্যবস্থা করো নানি। তরি ও নাফের কাছাকাছি আসলে ওরা চুপ হয়ে যায়। তরি বলল, কি নিয়ে এত আলোচনা করছিলে দাদি? আমাদের দেখে বন্ধ করলে যে? ময়না বিবি বললেন, এটা গোপন কথা তরি রানী, কখন যাইব না এখন, পরে কমু তোরে আর দাদু ভাইরে। মিলি তরিকে বলল, এই টিফিন বক্সে করে কি এনেছিস সই? তরি বলল, মা তোদের সবার জন্য কষানো মাছ পাঠিয়েছে এই বক্সের মধ্যে। দাঁড়া, বড় আম্মাকে দিয়ে আসি। মিলি বলল, দাদি আমরাও যাই, চলো। এখানে আর বসে না থেকে ঘরে চলো। ময়না বিবি বললেন, ঠিক আছে চল যাই তাহলে। নানি, তোমার বিয়ের ব্যবস্থা করতেছে ভাইয়া। শরীফের কথা শুনে চমকে ওঠে নাফের। কি বলিস এসব? আমি এখন বিয়ে করবো না। কেন বিয়ে করবে না ভাইয়া? এখন তো তোমার চাকরিও হয়ে গেছে, তাহলে বিয়ে করতে সমস্যা কি?
নাফের জবাবে বলল, কারণ আমি আমার মায়াবতী ছাড়া আর কাউকে বিয়ে করব না, আর কখনো যেন আমাকে বিয়ের কথা না বলতে শুনে। অনেকটা জোর গলায় বলল নাফের। তোমার সেই মায়াবতী কি তরি ভাইয়া? শরীফের কথা শুনে নাফেরের হুঁশ ফেরে। এতক্ষণ সে কি বলছিল তা ভেবেই মাথা চুলকায়। খবরদার নাম ধরে ডাকবি না ওকে, সম্পর্কে তোর ভাবি হয়, সেজন্য সম্মান দিবি, আন্ডারস্ট্যান্ড? মনে রেখো ভাইয়া, তরি কিন্তু তোমার বউ হওয়ার আগে আমার বোন, সেজন্য তোমার উচিত আমাকে সম্মান দেওয়া। নাফের বলল, তবে রে দাঁড়া, দিচ্ছে তোকে সম্মান। নাফেরের মতিগতি বুঝতে পেরে শরীফ দৌড় লাগায়। নাফের শরীফকে ধরার জন্য পিছন পিছন দৌড়ায়। অনেকক্ষণ দৌড়ানোর পর নাফেরকে থামাতে হাঁপাতে হাঁপাতে শরীফ বলে উঠল, তোমার মায়াবতীর সাথেই নানিজান বিয়ের ব্যবস্থা করেছে ভাইয়া। নাফের শরীফের কথা শুনে মাটিতে থম মেরে বসে পড়ল। শরীফকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে মজা করছিস? শরীফ মাথা নেড়ে না বুঝায়। নাফের মাটি থেকে উঠে শরীফকে জড়িয়ে ধরে বলল, কি বলছিস শরীফ? দাদি তো কি এ কথা নিচে বলেছেন? হ্যাঁ। নাফের অনেক 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 খুশি হয় শুনে। মনে মনে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। ভাইয়ের খুশি দেখে শরীফও অনেক খুশি হয়। সাবিনা বেগম ও রেখা বেগম বসার ঘরে টিভিতে নাটক দেখছে। সাদা কালো এই টিভি 90 দশকের শুরুতে কেনা হয়েছিল। এই টিভি রফিক সরকার অনেক শখ করে কিনেছিল। তার কর্মজীবনের প্রথম উপার্জন থেকে এই টিভি ক্রয় করেছিলেন তিনি। বড় আম্মা ছোট আম্মা, এই নাও টিফিন বক্স। তরির কথায় দুই জায়ের মনোযোগ তরির দিকে যায়। তরিমা, কি আছে এই বক্সের মধ্যে? মা তোমাদের জন্য কষানো মাছ পাঠিয়েছে। সাবিনা বেগম বলেন, দেখ তো তোর মায়ের কাণ্ডজ্ঞান, কেন এসব পাঠাতে গেল বলতো? তরি মুখ কুঁচকে বলে, তোমরা দুজন মিলে যে কত কি পাঠাও তার বেলা, আমরা দিলেই তোমরা দুজন এইসব বলো খালি। তরির কথায় সবাই মুখ টিপে হাসে। রেখা বেগম বলেন, ঠিক আছে, আর আহ্লাদ করতে হবে না, এখন দে দেখি বক্সটা। এই নাও ছোট আম্মা। রেখা বেগম টিফিন বক্স খুলে দেখেন একটাতে মাছ কষানো, অন্যটাতে আলু দিয়ে মাছের ডিম ভাজি। ভাবি, তরির মা তো মাছের 2 পদ রান্না করে পাঠিয়েছে। সাবিনা বেগম বললেন, ভালোই হলো তাহলে, দুপুরের জন্য আর বেশি কিছু রাখতে হবে না। এদিকে তরি মিলির সাথে ওর রুমে আসে। মিলি বলল, সই পরীক্ষা শেষ হলেও তো কলেজ রোজার বন্ধ দিবে। তরি বলল, হ্যাঁ রে সই, কলেজ বন্ধ দিলেই নানা বাড়িতে ঘুরতে যাব। রোজার আগে যে 2 দিন থেকে আসবো, অনেক দিন হচ্ছে নানা বাড়ি যাই না। তুই কি করবি? মিলি বলল, আমি বাড়িতেই থাকবো, নানা বাড়ি গিয়েছিলাম কয়েকদিন আগে, তাই এখন আর যেতে ইচ্ছে করছে না। তরি বলল, তোর না যাওয়ার কারণটা কি শরীফ ভাইয়া? তরির কথা শুনে মিলি খানিকটা লজ্জা পায়। মিলি লজ্জা সংবরণ করে বলে, যা, এত বেশি বুঝিস কেন ছেড়ি? তরি মিলির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। আচ্ছা শোন না সই, তোকে একটা কথা বলবো। মিলির কথা শুনে তরি ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি কথা বলবি সই? তোকে আমার ভাবি বানালে কেমন হয় বলতো? মিলির কথায় আহাম্মক হয়ে যায় তরি, রেগে বলে, কি সব উল্টাপাল্টা কথা বলছিস তুই? সিয়াম ভাইয়ের না ঈদের পরে বিয়ে? তোর মাথার কি স্ক্রু ঢিলা হয়ে গেছে? আরে আমি তো বড় ভাইয়ের কথা বলছি, ছোট ভাইয়ের কথা বলিনি তো। বড় ভাইয়ের সাথেই তোকে অনেক মানায়। মিলির কথা শুনে তরির গাল দুটো লজ্জায় লাল হয়ে যায়। মিলি যে এমন কথা বলবে সে ভাবতেই পারেনি। মিলির কথায় কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে যায় তরি। তরিকে ঘর থেকে দৌড়ে যেতে দেখে ময়না বেবি জিজ্ঞেস করলে তরি তাড়াহুড়ো করে বলল, দাদি আমার অনেক পড়া আছে, পরে আসবো আবার। এদিকে মিলি ওর রুমের মধ্যে বিছানায় শুয়ে হাসতে হাসতে শেষ। বান্ধবীর মনেও যে কিছু আছে মিলি সেটা ঢের বুঝতে পেরেছে। এখন ময়না বিবিকে এই খবর দেওয়া দরকার, বাকিটা তিনি সামলে নেবেন। ফজরের নামাজ আদায় করে পড়তে বসেছিল তরি। এখন সকাল 8টা বাজে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা। সব অধ্যায়গুলো আরেকবার নজর দিয়ে গোসল করতে যায় তরি। পরীক্ষার এ সময়টাতে কোনো কাজে হাত দিতে দেয় না তরির মা রেহেনা বেগম। তরি ভেজা কাপড় দড়িতে মেলে দিয়ে রেডি হতে চলে যায়। কালো বোরখা পরে মাথায় সাদা হিজাব বেঁধে বাইরে আসে তরি। রেহেনা বেগম নিজে মেয়েকে তুলে খাওয়ান, কারণ তিনি জানে তরি পরীক্ষার সময় অনেক চিন্তিত থাকে। চিন্তা কাটানোর জন্য তিনি তরিকে বিভিন্ন জ্ঞানমূলক কথা বলেন, যেগুলো তরির মনকে অনেকটা হালকা করে। আসমা বেগম তরিকে দোয়া পড়ে ফু দেয়।
ভালো করে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার কথা বলেন। তরিও বাবা মায়ের থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়। মোড়ের সামনে এসে দেখে মিলি এখনও আসেনি। তরি মিলির জন্য অপেক্ষা করতে থাকে। মিনিট 5 অপেক্ষা করার পর মিলি আসে। তরি মিলি দুইজন পড়া নিয়ে কথা বলতে বলতে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। কলেজে পৌঁছানোর মিনিট 20 পর নাফির স্যার ও মাহমুদা ম্যাডাম খাতা নিয়ে পরীক্ষার হলে আসেন। পরীক্ষার খাতা ও প্রশ্ন দেয়া হয়েছে। তরি আগে ভালো করে প্রশ্ন পড়ে, যেগুলো ভালো পারে সেগুলো আগে খাতায় লিখেছে। মিলিও একই কাজ করেছে। দুইজন আলাদা আলাদা বেঞ্চে বসেছে। ক্লাসের সবাই মনোযোগ সহকারে খাতায় লিখছে। কিছুক্ষণ আগেই ঘন্টা শেষ হওয়ার বেল দিয়েছে কলেজের দপ্তরি কাকু। হাতে আর মাত্র 30 মিনিট সময় আছে। সবাই অনেক তাড়াতাড়ি লিখছে, কেউ কেউ আবার লুজ পেপার নিচ্ছে স্যার ম্যাডামের থেকে। তরির আর একটা প্রশ্নের অর্ধেকটা বাকি আছে। খাতার মধ্যে আর কোনো পৃষ্ঠা অবশিষ্ট নেই। তরি দাঁড়িয়ে ম্যাডামকে বলল, ম্যাডাম আমার লুজ পেপার লাগবে, খাতার পেজ শেষ হয়ে গেছে। তরির কথা শুনে মাহমুদা ম্যাডাম সাইন করা লুজ পেপার তরিকে দেয়। তরি লুজ পেপারে নিজের নাম রোল লিখে আবারও পুরো দমে লিখতে শুরু করে। লেখা শেষ করে দম ফেলে তরি। হাতের কালো ফিতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে আর মিনিট 5 সময় আছে। তরি এই 5 মিনিট লেখাগুলো রিভাইজ দেয়। পরীক্ষার সময় শেষ ঘন্টা বাজলে নাফের এক এক করে সবার খাতা নিয়ে নেয়। তরির খাতা নেওয়ার সময় দুর্ঘটনাবশত তরির হাতের সাথে হাতের স্পর্শ লাগে। দুজনেই এমন কাজে চমকে ওঠে। নাফের পরিস্থিতি সামলাতে তরির থেকে খাতা নিয়ে নিয়ে বলল, সরি। এদিকে স্যার যে তরির কাছে ক্ষমা চেয়েছে এজন্য তরি অবাক হয়, সাথে খারাপ লাগেও কিছুটা। আবার হাতের সাথে হাত লেগেছে ভেবেই মনের মধ্যে অদ্ভুত অনুভূতি খেলে যায়। যতই হোক পুরুষালী স্পর্শ। তরি আর কিছু না ভেবে মিলিদের কাছে যায়। 4 বান্ধবী কেমন পরীক্ষা হলো সেসব নিয়ে আলোচনা করে। তখন নিশি বলল, দোস্ত, আজকের পরীক্ষা কিন্তু সেই হয়েছে, তাই না? কেয়া সায় দিয়ে বলল, আজকে তো ভালোই হয়েছে। বাকি পরীক্ষাগুলো এমন হলেই হয়, তাহলে অন্তত শান্তিতে থাকতে পারবো। তরি বলে, বাড়ি গিয়ে ভালো করে পড়িস, তাহলেই দেখবি পরীক্ষা ভালো হবে। মিলি বলল, চল আমরা বাড়ি চলে যাই। তুরাককে তো চাচা নিয়েই যাবে, আমাদের আর কোনো চিন্তা নেই আজ। তরি বলল, চল এখন যাই। এ কথা বলে 4 বান্ধবী বিদায় নিয়ে তাদের নিজেদের বাড়ির রাস্তার দিকে চলে যায়। রাস্তায় তরি মিলিকে বলল, সই, আজকে একটা দুর্ঘটনা ঘটেছে আমার সাথে। মিলি ব্যস্ত ভঙ্গিতে বলল, কি বলিস? কখন? কেমনে হলো? আমি সেই সময় কই ছিলাম? তরি মিলির কথা শুনে মুখ কুঁচকায়। এ মেয়ে এত নাটক জানে। মৃদু ধমক দিয়ে বলল, আমাকে আগে বলতে দিবি তো, নাকি না শুনেই এত নাটক করছিস? শোনার পর যে কি করবি আল্লাহই জানে। মিলি বলল, আচ্ছা এখন বল, আমি চুপ করেই আছি। তরি লজ্জা পাওয়া মুখে বলল, আজ স্যার হাতের সাথে দুর্ঘটনাবশত আমার হাতে স্পর্শ লেগে গিয়েছিল। স্যার আমায় সরি বলেছেন। দাঁড়া দাঁড়া, স্যার মানে তুই বড় ভাইয়ের কথা বলছিস? আর এতে এত লজ্জা পাওয়ার কি হলো সেটা তো বুঝলাম না। এটা তো দুর্ঘটনাবশত হয়েছে। উনি তোর ভাইয়া হলেও আমার কিন্তু স্যার হয়, এই জন্য আমার লজ্জা পাওয়াটা স্বাভাবিক, বুঝলি হাদারাম? হইছে, এবার অফ যা তো বোন। সামান্য হাতে ছোঁয়া নিয়ে এমন করছিস? বাপ্পা। মিলির কিছু একটা মনে হতেই তরিকে বলল, এই দাঁড়া দাঁড়া, সই, কাল যে তোকে একটা প্রশ্ন করলাম তার উত্তর কিন্তু এখনো দিস নাই। তরি বলল, কোন প্রশ্নের কথা বলছিস তুই? মিলি বলল, আরে তোকে বড় ভাইয়ার বউ বানালে কেমন লাগবে সেই প্রশ্নের কথা বলছি রে। এই মেয়ে যে ওকে বারবার লজ্জায় ফেলবে তা তরি ঢের জানে। এজন্য সে স্বাভাবিকভাবে বলল, বউ হলে কি হবে? স্যার থেকে স্বামী হওয়ার প্রমোশন পেয়ে যাবে। আর কি হওয়ার কথা বলছিস তুই সই? তরির কথাগুলো শুনে হাসি থেমে যায় মিলির। তরি যে একথা বলবে মিলি তা কল্পনাও করতে পারেনি। যাই হোক, মিলির কাজ আরও সহজ হয়ে গেল। এইদিকে তরি কি বলতে কি বলে ফেলেছে ভাবতেই শরীরে শিহরণ বয়ে যায়। ওপরে স্বাভাবিক থাকলেও মনের মধ্যে কেমন দ্রিম দ্রিম আওয়াজ হচ্ছে এখন। এদিকে তরি জানতেই পারল না ওর এই কথা শুনে একজনের মনে আনন্দের জোয়ারা বয়ে যাচ্ছে। অবাক নয়নে সে তার মায়াবতীকে দেখছে। মায়াবতী যে তাকে স্বামী বানানোর পায়তারা করছে
তা জানতে পেরে নাফের তো পারলে এখনই তরিকে বিয়ে করে ফেলে। তরির কথা শুনে নাফেরের খুশি আর দেখে কে। তরির এই কথা যে কতদূর পর্যন্ত চলে গেছে তা যদি সে জানতো তাহলে এই কথা বলার আগে কয়েকবার চিন্তা করত। বেচারা তরি জানতেই পারল না এক পাগল প্রেমিকের মনোবাসনার কথা।